আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। শরীফ জিজ্ঞেস করছে, ভাইয়া এত লেট কেন? লেট না ভাইয়া, 5:45 ক্লাস শুরু হওয়ার কথা না? তোমরা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা একটু জানায় দাও দ্রুত। তোমাদের অনেকের সাথে হচ্ছে আমাদের একাডেমিক ব্যাচগুলোতে দেখা হয়েছে। ইনশাল্লাহ ফাইনাল রিভিশন করছে, আল্লাহ যদি বাঁচায় রাখে, সব তোমাদের দোয়া যদি সুস্থ থাকি, ইনশাল্লাহ তোমাদের সাথে অনেকগুলা ক্লাসে দেখা হবে। একটু বলতেই পারি অনেকগুলা ক্লাসে দেখা হবে, বেশিরভাগ ক্লাসেই দেখা হবে। আর যদি দোয়া করো আমার জন্য যেন আল্লাহ বাঁচায় রাখে, তাহলে ইনশাল্লাহ ম্যাক্সিমাম ক্লাসেই দেখা হবে। ওকে। তোমরা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটু জানাই দাও। দেখে হচ্ছে সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করছো কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ শুরুতেই তোমাদের একটু কথাবার্তা বলে নিই, সামনে যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষার জন্য আমরা ফিজিক্সে, স্পেশালি ফিজিক্সে আমি যেটা চিন্তা করছি বা আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে সেকেন্ড পেপারের উপরেই তো মূলত তোমাদের টেস্ট পরীক্ষাটা হবে। তো আমরা যেটা করবো, সেকেন্ড পেপারের যে প্রথম 5টা চ্যাপ্টার, ফার্স্ট 5 চ্যাপ্টার, হ্যাঁ, প্রথম যে 5টা চ্যাপ্টার আছে, আমরা দেখতে পাই যে পরীক্ষা সাধারণত এই 5টা চ্যাপ্টার থেকে দেখা যায় যে আমাদের 5টা সিকিউ, 4টা থেকে 5টা সিকিউ চলে আসে, 4টা থেকে 5টা সিকিউ চলে আসে। সো আমরা এক টানে প্রথমে তোমাদের প্রথম রুটিনে দেখতে পাবা 1 থেকে 5 এই 5টা চ্যাপ্টার সেকেন্ড পেপারে তোমাদেরকে পড়ায় দিব। হ্যাঁ, এই 5টা চ্যাপ্টার সেকেন্ড পেপারে তোমাদেরকে সুন্দরভাবে গুছিয়ে দিবে। একদম কোনো টেনশনই নেওয়া লাগবে না, একদম কোনো টেনশনই নেওয়া লাগবে না। হ্যাঁ, এটা আমাদের মোটামুটি তোমাদের টেস্ট পরীক্ষার আগে আশা করি শেষ হয়ে যাবে, কোনো প্যারা হবে না। সো আমরা কিন্তু সেকেন্ড পেপার দিয়ে শুরু করতেছি। হ্যাঁ, অনেকে আবার ফার্স্ট আর সেকেন্ড পেপার মিলায় হচ্ছে টেস্ট পরীক্ষা, তবে ফার্স্ট পেপার তো তোমরা মোটামুটি একটা টাইম নিয়ে পড়ার সুযোগ পাও। ঝামেলা যেটা হয় সেকেন্ড পেপারে দুর্বলতাটা বেশি থাকে। সো সেকেন্ড পেপারটা আমরা সেকেন্ড পেপার দিয়ে শুরু করতেছি, ঠিক আছে? সেকেন্ড পেপার যেহেতু তোমরা সময় কম পাইছো পড়ার জন্য, এই কারণে আমরা সেকেন্ড পেপার দিয়ে শুরু করতেছি। আচ্ছা, তাইলে আমরা কথাবার্তা না বলে শুরু করি। তোমাদের জন্য কিছু নিয়ম কানুন একটু বলে দিই। নিয়ম কানুন হচ্ছে যে ভাই কিভাবে পড়াশোনা করব। পড়াশোনার ভাই একটাই নিয়ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে কিভাবে পড়াশোনা করব। এটা এই স্লাইডটা খুব সুন্দর মতো দেখবা। কিভাবে, হাউ টু স্টাডি, হাউ টু স্টাডি। দেখো, প্রথমত এফআরসি মানে ফাইনাল রিভিশন কোর্সে তোমাকে যেটা করতে হবে, ক্লাস ফলো করবা। ক্লাস ফলো, ক্লাসের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এ তোমাদের জ্ঞান অনুধাবন, এমসিকিউ সিকিউ এগুলা করানো হবে। জ্ঞান অনুধাবনের জন্য বই পড়তে গেলে তুমি অনেক বিপদে পড়বা। বিপদে পড়বা এই কারণে যে বইয়ে তো হাজার হাজার সমুদ্রের মতো কথাবার্তা লেখা আছে, এত পড়ার সময় কি আর আছে? জ্ঞান অনুধাবনের জন্য তুমি স্লাইড ফলো করবা। তোমাদের স্লাইডে প্রতিদিন আমরা কিছু জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দিব, ওগুলার বাইরে আর তোমার লাগবে না। সো প্রত্যেক দিনের স্লাইডটা একটু রিভিউ করবা। প্রত্যেক দিনের স্লাইডে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন এবং সমাধান সব দেওয়া থাকবে, তুমি জাস্ট পড়বা, এর বাইরে আসবে না ইনশাল্লাহ, ঠিক আছে? পাশাপাশি তুমি ক্লাস ফলো করবা। ক্লাসে তো কিছু সিকিউ এমসিকিউ পড়ানো হবে, এখন তোমার তো পরীক্ষার খাতায় কিছু লিখতে হবে। পরীক্ষায় তুমি কতটুক পারো সেটা যাচাই করার জন্য তোমাদেরকে একটা প্র্যাকটিস শিট দেওয়া হবে। প্রত্যেকটা ক্লাসের পর পর অনলাইনে তুমি প্র্যাকটিস শিটটা পেয়ে যাবা। প্র্যাকটিস শিটে কি আছে, এমসিকিউ আছে, সিকিউ আছে, সেগুলো অবশ্যই অবশ্যই সলভ করবা। তুমি দেখবা ক্লাস করার পর সেগুলো এমনি সলভ করতে পারতেছো, ঠিক আছে? এরপরে তোমার কাজটা কি হবে? এই দুইটা কাজের পর তোমার আর কোনো কাজ নাই। এই দুইটা কাজের পর তোমার আর কোনো কাজ নাই, তোমার চ্যাপ্টার কমপ্লিট, লেকচার কমপ্লিট। এরপরের কাজ হচ্ছে মডেল টেস্ট। এরপরের কাজ হচ্ছে মডেল টেস্ট। মডেল টেস্ট কিভাবে দিবা, কবে দিবা? তোমরা জানো যে আমাদের মডেল টেস্ট কিছুদিনের ভিতরে শুরু হবে। সো তোমরা চাইলে যে কোনো ভাবে তোমাদের নিজেদেরকে যাচাই করে নিতে পারো, ঠিক আছে? সো প্রথমে এইভাবে ধাপে ধাপে তোমরা শিখবা, ক্লাস ফলো করবা। বইটই তোমার ইচ্ছা হইলে সময় থাকলে পড়তে পারো, বাট মেজরিটিরই সময় থাকে না, এই কারণে পরামর্শ ক্লাস ফলো করবা। সিকে এমসিকে হয়ে যাবে, জ্ঞান অনুধাবনমূলক কোশ্চেন ক্লাস স্লাইডে দিয়ে দিব, সো কোনো প্যারা হবে না, সেগুলো দেখবা, ওর বাইরে আসবে না। আর প্র্যাকটিস শিটটা থেকে সিকে এমসিকে সলভ করবা, বাস তোমার লেকচার এমনি শেষ হয়ে যাবে। ফিজিক্স খুব আরামসে সহজে শিখা হয়ে যাবে। এখন আজকের ক্লাসটা আমরা শুরু করবো হচ্ছে তাপগতিবিদ্যা দিয়ে। সো তাপগতিবিদ্যা আমাদের প্রথম টপিক হচ্ছে থার্মোমিটার। এখন সবাই মনোযোগ দাও, কমেন্ট করা থামায় দাও। আগামী বেশি না 1.5 থেকে 2.5 ঘন্টা খালি ভাইয়ার কথা শুনবা। অঙ্ক কিছু যদি লিখতে মনে চায় একটু লিখবা, আর কোনো দিকে ফোকাস রাখার কোনো দরকার নাই। বিশ্বাস রাখো, এই ফিজিক্স তোমাকে অনেক ভোগাইছে না? সেই ফার্স্ট ইয়ার থেকে তুমি ভেক্টর পড়ছো 2 মাস, নিউটনীয় বলবিদ্যা পড়ছো 2 মাস, এরপরে এখন যখন শেষের দিকে চ্যাপ্টার গুলো তুমি হাবুডুবু খাওয়া শুরু করছো।
তুমি ভাইয়ার উপর ভরসা রাখো, জাস্ট ভাইয়ার কথাগুলো শুনো, ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় বা তোমার একদম স্ট্রং বেসিক তৈরিতে ইনশাল্লাহ কোনো ঝামেলা থাকবে না। জাস্ট ভাইয়ের কথাগুলো শুনো, কমেন্ট করা থামায় দাও, কমেন্টে লিখি থামায় দাও, জাস্ট ভাইয়ের কথা শুনে, এটা ভাইয়ের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট, ঠিক আছে? শোনো, থার্মোমিটার, আমরা জ্বর মাপার কাছে থার্মোমিটার ব্যবহার করি, ঠিক না? থার্মোমিটার যখন জ্বর থাকে তোমার শরীরে, জ্বর কত আসে? 199, 101, 102 এরকম আসে। এগুলো আসলে কোন স্কেলে আসে? ফারেনহাইট স্কেলে আসে। সো জ্বর মাপার জন্য আমরা যে স্কেল ব্যবহার করি সেটা হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার। বাট ফারেনহাইট স্কেল ছাড়াও আরো কিছু স্কেল আছে। কি কি স্কেল আছে? সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল। সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, তোমরা যদি পারো সাথে সাথে একটা নোট নিয়ে ফেলো। আমি বোর্ডে প্রচুর লিখবো, তোমরা চেষ্টা করবো আমি বোর্ডে যা লিখি সেগুলোর সাথে সাথে যদি পারো লিখার জন্য, তবে আগে শোনার জন্য, ঠিক আছে? আগে শোনার জন্য, শুনে তুমি যদি জিনিসটা বুঝতে পারো, যদি মনে হয় যে না এখনই লিখে রাখতে পারতেছো, তুমি তাহলে খাতায় লিখে রাখতে পারো, ওকে? আর যদি তোমার কাছে মনে হয় যে না একবারে পরে লিখবা, পরেও লিখতে পারো, কোনো আপত্তি নেই, আর স্লাইড তো দিয়ে দেওয়া হবে। শোনো, তাহলে থার্মোমিটারে আমাদের কিন্তু ফারেনহাইট স্কেল ছাড়াও আরো দুই ধরনের স্কেল আছে। কি কি স্কেল আছে? সেলসিয়াস স্কেল আছে, কেলভিন স্কেল আছে, ওকে? সেই তিন ধরনের স্কেলের ভিতর আমাদের কিন্তু একটা সম্পর্ক আছে। সেটা কি? তাহলে একটু খেয়াল করে দেখো, সবাই খাতায় হেডিং দিয়ে ফেলো। সেটা হচ্ছে আমাদের সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের সম্পর্ক, ঠিক আছে? সবাই একটু খাতায় হেডিং দিয়ে ফেলো, সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের সম্পর্ক। সেলসিয়াস, অ্যাটলিস্ট টপিক গুলো তোমরা খাতায় লিখে রাখো, ফারেনহাইট ও কেলভিন স্কেলের সম্পর্ক। এখন ভাইয়া খেয়াল করো যে আমরা আসলে জ্বর মাপি কিভাবে। আমরা কি করি? থার্মোমিটারটাকে বগলে দেই বা মুখে দেই, তখন কি হয়? আমাদের শরীরে যে হিটটা বা যে তাপটা আছে সেটা থার্মোমিটারে চলে যায়। সো আমাদের বডির হিটটা চলে যায় থার্মোমিটারে, আমাদের বডির টেম্পারেচারটা চলে যায় থার্মোমিটারে, তখন আমরা থার্মোমিটারে আমাদের বডি সে টেম্পারেচারটা দেখতে পারি, ঠিক আছে? সো এখানে কিন্তু থার্মোমিটার আর আমার বডির ভিতরে একটা তাপগতীয় ব্যাপার স্যাপার তৈরি হয়ে গেছে, যার কারণে আমার বডি টেম্পারেচারটা তুমি দেখতে পাচ্ছ কোথায়? থার্মোমিটারে, যখন আমি বগলে দিই বা মুখে রাখি কিছু সময় যাবত তখন। এখন সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেলের ভিতর সম্পর্ক। সেলসিয়াস স্কেলে তাপমাত্রাকে আমরা নরমালি সি দিয়ে প্রকাশ করি, ফারেনহাইটের তাপমাত্রাকে এফ দিয়ে প্রকাশ করি, কেলভিন স্কেলের তাপমাত্রাটাকে কে দিয়ে প্রকাশ করি? সি, এফ, কে, এই তিন ধরনের আমাদের হচ্ছে গিয়ে তাপমাত্রার স্কেল আছে, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। এখন তিনটার ভিতর সম্পর্ক কি? এই সম্পর্ক কিন্তু ভাইয়া তোমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। মাঝে মধ্যে এটা সিকিউ এর গ নাম্বারও চলে আসে। দেখো কোনটা কোন জায়গায় লাগবে সেটা কিন্তু ভাইয়া বলে দিচ্ছি। এমসিকিউ তে লাগবে, সিকিউ এর গতে লাগবে। কি লাগবে? এই সম্পর্কটা কি? c/5 সমান সমান f-32/9 সমান সমান k-273 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আমাদের 5, ওকে? এই সম্পর্কটা কিন্তু খুবই 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 একটা ইম্পর্টেন্ট সম্পর্ক। এটা হচ্ছে আমাদের তিন ধরনের তাপমাত্রা স্কেলের ভিতর একটা সম্পর্ক। এখন এখানে একটা কথা, স্পেশাল একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে যে কেলভিন, এই কথাটা বলা আছে না, মনে রাখবা কেলভিন। আমরা থার্মোডায়নামিক্স বা তাপগতিবিদ্যায় যত ধরনের তাপমাত্রা ব্যবহার করি সবই হচ্ছে কেলভিন তাপমাত্রা। কি তাপমাত্রা? কেলভিন তাপমাত্রা। এখন তুমি বলবা ভাইয়া মানে কি, বুঝি নাই। কোনো সমস্যা নাই, তুমি জাস্ট দেখতে থাকো। কেলভিন তাপমাত্রাটা আমরা মূলত তাপগতিবিদ্যায় বেশি ব্যবহার করে থাকি, ঠিক আছে? তাপগতিবিদ্যা আমরা কেলভিন তাপমাত্রাটা সবচেয়ে বেশি ব্যবহার করি। দেখবা আমি তাপগতিবিদ্যা যত জায়গায় তাপমাত্রা বসাবো, টি এর মানটা আমি দেখবা সামথিং কেলভিন এরকম লিখতেছি, ঠিক আছে? সো সবসময় তাপগতিবিদ্যা আমরা কেলভিন তাপমাত্রাটা ব্যবহার করে থাকি, এটা একটু মাথায় রাখো। আচ্ছা, এখন এই যে বললাম যেটা সিকিউ এর গতে আসে বা এমসিকিউ তে আসে, আমরা একটু দেখি আসলে এটা আসে কিনা। দেখো আমরা সবাই জানি যে আমাদের ক্যাডেট কলেজগুলোর কোশ্চেন কিন্তু কঠিন হয় বা একটু হাই লেভেল করার চেষ্টা করে। তো চলো আমরা পাবনা ক্যাডেট কলেজেরই একটা কোশ্চেন একটু দেখি কি বলছে। দেখো এখানে ক্যাডেট কলেজের কোশ্চেন গুলো বা যে কোনো কোশ্চেনে, সৃজনশীল প্রশ্নে কিন্তু একটা উদ্দীপক থাকে। উদ্দীপকটা বিভিন্ন ভাবে তৈরি করা হয়, উদ্দীপকের আলোকে একটা কোশ্চেন করা হয়। সো এই উদ্দীপকটা একটা কার্ণচক্রের উদ্দীপক ছিল। সো কার্ণচক্রের উদ্দীপকটা থেকে আমাদের কোশ্চেন করছে থার্মোমিটার থেকে। খেয়াল করো, একটি প্রত্যাবর্তী ইঞ্জিনে তাপগ্রাহকের তাপমাত্রা কমানো অন্য বস্তু দ্বারা সম্পন্ন হয় যার তাপমাত্রা 65°C। এখানে তোমার এই যে তাপ ইঞ্জিন, তাপগ্রাহক, এগুলার কথা আপাতত মাথায় নেওয়ারই দরকার নাই, প্রেশার নেওয়ারই দরকার নাই। তোমার ফোকাসটা রাখো যে তাপগ্রাহকের তাপমাত্রা কমানো হয়েছে যে বস্তু দ্বারা, তার তাপমাত্রাটা হচ্ছে 65°C। বস্তুর তাপমাত্রাটা কত? 65°C। বস্তুর তাপমাত্রাটা কত? 65°C। এটা একটা উদ্দীপক। উদ্দীপকের বাকি কোথায় কি লেখা আছে ডাজন্ট ম্যাটার। তোমার ফোকাস হচ্ছে আপাতত বস্তুর তাপমাত্রা 65°C। তোমাকে বলছে বস্তুর তাপমাত্রা ফারেনহাইট স্কেলে এবং কেলভিন স্কেলে নির্ণয় করো। সিকিউ এর গ,
বস্তুর তাপমাত্রা ফারেনহাইট স্কেল কেলভিন স্কেলে নির্ণয় করো। ভাইয়ারা বস্তুর তাপমাত্রাটা আছে 65 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বলো তো এটা কোন স্কেলে আছে, সেলসিয়াসে, ফারেনহাইটে নাকি কেলভিনে? দেখেই বোঝা যাচ্ছে 65 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা আছে হচ্ছে সেলসিয়াস স্কেলে। আর সেলসিয়াস স্কেলে তাপমাত্রাটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? সি দিয়ে প্রকাশ করি। তাহলে সি এর মানটা এখানে কত? 65। সি এর মানটা কত? 65। জিজ্ঞেস করছে বস্তুর তাপমাত্রা ফারেনহাইট এবং কেলভিনে বের করো। ফারেনহাইটের তাপমাত্রাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি, আর কেলভিনের তাপমাত্রাটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, অনেকে ফারেনহাইট বলতে গিয়ে ফারহান বলে ফেলে, ওটা কেউ বললো না কিন্তু। হ্যাঁ, তবে ফারেনহাইট আর কেলভিন, ওকে, এফ আর কে, এই দুইটা বাইর করতে হবে। দেওয়া আছে কি সি এর মান, খুব সহজ না বাইর করা, ওই সম্পর্কটাই মনে রাখতে হবে। সম্পর্কটা কি ছিল? c/5 সমান সমান f - 32/9। আরো কিছু ছিল, আপাতত আমরা সেলসিয়াস আর ফারেনহাইটের ভিতর যে রিলেশনটা সেটাকে নিলাম। ঠিক আছে, এখন খেয়াল করো আমাদের প্রশ্নে এইখানে সি এর মানটা তো দেওয়াই আছে। কত দেওয়া আছে? 65। আমরা এখান থেকে এফ এর মানটা বাইর করব। হোয়াট দিয়ে দিলাম। তাহলে এখন চলো মান বসাই। সি এর মান বসাই দিব ভাইয়া 65 65 ডিভাইডেড বাই 5 সমান সমান f - 32/9। ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা। 65/5, ঠিক আছে, 65/5 এটাকে কাটো, তোমরা নিজের এটা ক্যালকুলেটরে সলভ করতে পারবা। তাও যদি কাটাকাটি করো 65/5 এটা ক্যালকুলেটরে করলে দেখবা আসে 13, আর f - 32/9। ওকে, তাহলে এখান থেকে তুমি যদি f এর মানটা বের করার ট্রাই করো, তুমি f এর মানটা পাবা 13 × 9 + 32। তাহলে f এর মানটা কত আসে বলে দাও? 13 10 হইতে 130, 117 আর 32 কত আসবে ভাইয়া বলো তো? 117 আর 32 149 আসে নাকি? দেখো তো, 149 আসে। ওকে, হ্যাঁ হ্যাঁ তাসফি ডিরেক্ট ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই, আপু, কোনো সমস্যা নাই। 149 ডিরেক্ট যেটা করে দিচ্ছি ডিরেক্ট করতে পারবা। 13 × 9 + 32 149 আসে। তাইলে আমাদের এখানে এফ এর মানটা কত আসতেছে? 149। এফ এর মানটা কত আসতেছে? 149। আর যেহেতু ফারেনহাইট, এই কারণে এর সাথে একটা ডিগ্রি ফারেনহাইট লিখে দিলাম। ওকে, আচ্ছা, ডিগ্রি এফ লিখে দিলাম ফারেনহাইটের কারণে। এইবার আসো কেলভিন। কেলভিনের তাপমাত্রাটা আমরা বের করব। কিভাবে করব? ফর্মুলা কি ছিল? এবার আমরা সি এর সাথে কেলভিনের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সি এর সাথে কেলভিনের কি রিলেশন ছিল? c/5 সমান সমান k - 273 ডিভাইডেড বাই 5। দেখো রিলেশন কিন্তু এইটা ছিল। ওকে, আমাদের টোটাল রিলেশনটা ছিল c/5 সমান সমান f - 32/9 সমান সমান k - 273/5। বাট আমরা যখন যেটা দরকার তখন সেটা ইউজ করব। প্রথমবার আমরা সি আর এফ এর ভিতর রিলেশন অ্যাপ্লাই করলাম, পরের বার আমরা সি আর কে এর ভিতর রিলেশনটা নিলাম, কারণ এখন আমরা কেলভিন স্কেলে টেম্পারেচারটা বাইর করব। চলো বাইর করি, দেখো কি আসে। এখানে একটা মজার ব্যাপার কি দেখবা জানো? দেখো এখানে নিচে কিন্তু 5 আছে, নিচে কি আছে? 5 আছে। সো তুমি এক কাজ করো, উভয় পক্ষকে 5 দিয়ে গুণ করে দাও। এখানে c/5 তার সাথে 5 গুণ করো, এখানেও k - 273/5, এখানেও তুমি 5 গুণ করে দাও, এখানেও 5 গুণ করে দাও। তাহলে দুই পক্ষে তুমি কি গুণ দিলা? এই যে 5 গুণ দিলা, 5 গুণ দিলা। দিলে হইলো কি জানো? দিলে যেটা হচ্ছে এই 5 কাটা, এই 5 কাটা। তাহলে দেখো তোমাদের চিরপরিচিত একটা ইকুয়েশন চলে আসবে, সেটা হচ্ছে c সমান সমান k - 273। তাহলে এইখান থেকে তুমি k সমান সমান কি লিখতে পারবা? c + 273। তোমরা পরীক্ষাটা ডিরেক্ট ইউজ করতে পারবা, আমি জাস্ট তোমাদেরকে কিভাবে কি হয় সেটা দেখাই দিলাম। তোমরা এটা পরীক্ষায় ডিরেক্ট ইউজ করতে পারবা। সেটা কি? k সমান সমান c + 273। অর্থাৎ সেলসিয়াস স্কেলে তাপমাত্রার সাথে 273 যোগ করলে কেলভিন স্কেলে তাপমাত্রাটা পাওয়া যায়। c এর সাথে 273 যোগ করলে ভাই কি পাওয়া যায়? k পাওয়া যায়। ঠিক আছে, তাহলে সিটা কত ছিল? সিটা ছিল ভাই আমাদের 65, সিটা ছিল আমাদের 65, আর তার সাথে যোগ করে দিব 273। তাইলে কি পেয়ে যাব? কেলভিন স্কেলে তাপমাত্রাটা পেয়ে যাব। তাহলে 273 এর সাথে 65 যোগ করলে কত আসে? দেখো 270, তোমরা ক্যালকুলেটরে করো, 270 আর 60 কত? 330। 5 আর 3 8, তাহলে এটা কত আসতেছে? 338 কেলভিন আসে না? দেখো তো 338 কেলভিন আসে না? দেখো তো 338 কেলভিন আসে। সুন্দর, তাহলে দেখছো আমাদের কিন্তু এগুলা সিকিউ এর গতে আসে। কাজে জিনিস কিন্তু কঠিন না, তোমাকে বুঝতে হবে কি আসে আর কি আসে না, সেই অনুযায়ী পড়তে হবে। দেখে ফেললাম। এখন ভাইয়া তাপমাত্রা সম্পর্কে আমাদের আরো কিছু কথাবার্তা একটু শিখতে হবে। কি কথাবার্তা একটু খেয়াল করে দেখো। আমরা বিভিন্ন জিনিসের লক্ষণ দেখে বোঝার চেষ্টা করি আসলে জিনিসটা কেমন। কিরকম? মনে করো আবহাওয়াটা অনেক মেঘলা, তুমি মেঘলা আবহাওয়া দেখে বুঝতে পারো যে আজকে বৃষ্টি হবে, তাহলে এই যে আবহাওয়াটা মেঘলা এটা হচ্ছে লক্ষণ, এই লক্ষণ দেখে তুমি বুঝছো বৃষ্টি হবে। আবার মনে করো যে আমার আম্মু, মনে করো আমার এক্সাম যখন খারাপ হয়, হ্যাঁ পরীক্ষা যখন সামহাও ধরো খারাপ হয়েছে, আমি বাসায় আসছি গোমরা মুখে, তো গোমরা মুখটা দেখে আম্মু বুঝে ফেলে যে আজকে তোর পরীক্ষা খারাপ হয়েছে নাকি। তো দেখো আমি কিন্তু মুখ দিয়ে একবারও বলি নাই পরীক্ষা খারাপ হয়েছে,
আম্মু বলছে কি আজকে পরীক্ষা খারাপ হয়েছে নাকি। কিভাবে আম্মু টের পাইছে? লক্ষণটা কি? লক্ষণটা হচ্ছে আমার মুখটা তখন গোমরা ছিল। তাহলে এই যে আমার মুখটা গোমরা, আমার লক্ষণটা দেখে, এই লক্ষণটা দেখে আম্মু বুঝে ফেলছে যে পরীক্ষা খারাপ হয়েছে। তো এরকম আমরা বিভিন্ন জিনিস পরিমাপ করি লক্ষণ দেখে, ঠিক আছে? বিভিন্ন জিনিসে অবজার্ভ করি আমরা তার লক্ষণ দেখে। এখন কথা হইলো, এই যে আমরা তাপমাত্রা মাপতেছি, জ্বরের জন্য, জ্বর মাপার জন্য তাপমাত্রা মাপতেছি থার্মোমিটার দিয়ে। তাপমাত্রাটা মাপতেছি কিভাবে? তাপমাত্রাটাকে কিন্তু আমরা একটা লক্ষণ দেখে মাপতেছি। তাপমাত্রাটাকে আমরা মাপতেছি একটা লক্ষণ দেখে। তাপমাত্রা মাপার যে লক্ষণ সেটাকে বলে তাপমাত্রিক ধর্ম। সবাই একটু লিখে রাখো, তাপমাত্রা মাপার যে লক্ষণ সেটাই হচ্ছে তাপমাত্রিক ধর্ম। সো এখন আমরা এই তাপমাত্রিক ধর্ম নিয়ে একটু কথাবার্তা বলবো। তাপমাত্রিক ধর্ম, একটু হেডিং দিয়ে ফেলো সবাই, তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রিক ধর্ম মানে হচ্ছে ভাইয়া তাপমাত্রা মাপার লক্ষণ। তাপমাত্রা মাপার লক্ষণ, এটাই হচ্ছে ভাই আমাদের তাপমাত্রিক ধর্ম। ওকে, তাপমাত্রিক ধর্ম খুবই ভালো। এখন কথা হলো ভাই তাপমাত্রা আসলে লক্ষণটা আসলে কি, যেটা দেখে আমরা হচ্ছে তাপমাত্রা মাপি। আপনি বলতেছেন তুমি আমাদের সবার পরিচিত জ্বর মাপার যে থার্মোমিটার, সেখানে কি ইউজ করা হয় বলতো? পারদ ইউজ করা হয়। জ্বর মাপার জন্য যে থার্মোমিটার, সেখানে পারদ ইউজ করা হয়। কি ইউজ করা হয়? পারদ ইউজ করা হয়। তো তুমি পারদ থার্মোমিটারের কথা চিন্তা করো। প্রথমে আমরা একটু দেখি, 1 নম্বর দিয়ে একটা থার্মোমিটার আমরা চিন্তা করলাম যে জ্বর মাপার জন্য আমরা যে থার্মোমিটার ব্যবহার করি সেটা হচ্ছে পারদ থার্মোমিটার। সো পারদ থার্মোমিটারের কথা তুমি একবার একটু চিন্তা করো। পারদ থার্মোমিটারে কি দেখে আমরা তাপমাত্রা মাপি? তাপমাত্রাটা কি ডিরেক্টলি দেখা যায় যে এত? না। পারদ থার্মোমিটারে যখন তুমি বগলে দিয়ে একটু পরে যখন বের করি, তখন দেখা যায় পারদের লেভেলটা একটা নির্দিষ্ট দাগে চলে আসে। পারদের যে লেভেলটা বা পারদটা, সেটা একটা নির্দিষ্ট দাগে চলে আসে। সেই দাগটাই আমাদের তাপমাত্রা নির্দেশ করে। সো পারদের লেভেল বা পারদের উচ্চতা, এটা দেখে আমরা বুঝি যে না তাপমাত্রাটা এত। যখন দেখি লেভেলটা বেড়ে গেছে, বুঝি তাপমাত্রা বাড়ছে। যখন দেখি লেভেলটা কমে গেছে, বুঝে গেছি আমাদের তাপমাত্রাটা কমে গেছে। তাহলে খেয়াল করে দেখো, পারদ থার্মোমিটারে কোন লক্ষণটা দেখে আমরা তাপমাত্রা মাপি? সেই লক্ষণটা হচ্ছে পারদের উচ্চতা। পারদের উচ্চতা, ঠিক আছে? একটু লিখে ফেললে ভালো হয়। পারদের উচ্চতা, এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করে থাকি, কথার কথা। তাইলে এখানে পারদ থার্মোমিটারের ক্ষেত্রে পারদের উচ্চতা, এটা কি? তাপমাত্রিক ধর্ম। ওকে, আবার একইভাবে আরেক ধরনের থার্মোমিটার বাজারে প্রচলিত আছে, এটা আমরা অবশ্য কম ব্যবহার করি, সেটা হচ্ছে রোদ থার্মোমিটার। রোদ থার্মোমিটার মানে কি ভাইয়া? রোদ থার্মোমিটারে কি লক্ষণ দেখে আমরা তাপমাত্রা মাপি? নাম শুনেই বুঝতে পারতেছো, প্রত্যেকটা পরিবাহীতেই একটা রোদ থাকে। সেই রোদটা দেখে আমরা রোদ থার্মোমিটারে তাপমাত্রাটা পরিমাপ করে থাকি। কিরকম? তোমরা সবাই জানো তাপমাত্রা যদি বাড়ে, পরিবাহী রোধটা কিন্তু বাড়ে। এটা না জানলেও সমস্যা নেই, আজকে জানবা। খেয়াল করে দেখো, তাপমাত্রা যদি বাড়ে, পরিবাহীর রোধ, রোধকে আমরা আর দিয়ে প্রকাশ করি, রোধটাও কিন্তু বাড়ে। সো দেখো, যখন তুমি দেখতেছো যে কোন একটা পরিবাহীর রোধ বেড়ে গেছে, সেটা দেখে তুমি শিওর হও কি যে ওই পরিবাহীর তাপমাত্রাটাও বেড়ে গেছে। সো ওই পরিবাহীর টেম্পারেচার টিটাও বেড়ে গেছে। ওকে, একইভাবে পারদের উচ্চতার জন্য কিন্তু এটা সত্য। দেখবা যখন শরীরের টেম্পারেচার বেড়ে যায়, তোমার শরীরে যে থার্মোমিটারটা তুমি ঢুকাইছো, ওটার উচ্চতার লেভেলটাও বেড়ে গেছে, এলটাও বেড়ে গেছে। সো এই যে উচ্চতাটা বেড়ে গেছে বা লেভেলটা বেড়ে গেছে, লেভেলটা বাড়া দেখে আমরা বুঝি যে না, রোগীর দেহে টেম্পারেচারটা বাড়ছে। ঠিক আছে? একইভাবে আরেকটা খুব জনপ্রিয় থার্মোমিটার, এগুলো আমরা কম ব্যবহার করি খুব, এই কারণে আমাদের কাছে জনপ্রিয় না, সায়েন্টিস্টদের কাছে জনপ্রিয় আর কি, সেটা হচ্ছে গ্যাস আয়তন থার্মোমিটার। হ্যাঁ, লিখে রাখো, এগুলো কিন্তু পরীক্ষা এমসিকিউতে থাকে। গ্যাস আয়তন থার্মোমিটার, গ্যাস আয়তন থার্মোমিটার। ভাই গ্যাস আয়তন থার্মোমিটার নাম শুনেই বুঝতে পারতেছো এখানে কি ব্যবহার করা হয়? গ্যাসের আয়তন। হ্যাঁ, এখানে কি ব্যবহার করা হয়? গ্যাসের আয়তনের ব্যাপারটাকে ব্যবহার করা হয়। তোমরা সবাই কম বেশি জানো যে যখন আমরা তাপ দেই, তাপমাত্রাটা যখন বাড়ে, গ্যাসটা কি হয়? প্রসারিত হয়। গ্যাসটা কি হয়? প্রসারিত হয়, ফুলে যায়। দেখো ওই যে যখন আমাদের গ্যাস পাম্প করা হয়, টেম্পারেচার বাড়ানো হয়, চাকাগুলা দেখো ফুলে যায়, আয়তন বেড়ে যায়। ঠিক আছে? তাহলে আয়তন যখন বেড়ে যায়, কখন বাড়তেছে আয়তন? যখন তুমি তাপমাত্রা বাড়াচ্ছ। তাপমাত্রা বাড়লে আয়তন হচ্ছে ভি দিয়ে প্রকাশ করা হয়, ভিটা বেড়ে যায়। সো তাপমাত্রা বাড়লে ভি বাড়ে, তাপমাত্রা বাড়লে ভি বাড়ে, কোনো সমস্যা নাই। এখন এই ব্যাপারটাকে কাজে লাগে আমরা তাপমাত্রা মাপতে পারি। কিরকম? মনে করো তুমি একটা গ্যাস আয়তন থার্মোমিটার আনছো, ঠিক আছে? কোন একটা বস্তুতে সেটা প্রবেশ করাইছো, সেই বস্তুর টেম্পারেচারটা বাড়ছে। যদি টেম্পারেচারটা বাড়ে,
তার আয়তনটা কিন্তু বাড়বে। আয়তনটা যদি বেড়ে যায়, সেই বাড়া দেখে আমরা টেম্পারেচার যে বাড়ছে সেটা বুঝতে পারবো। সো আয়তনের পরিবর্তন দেখে আমরা টেম্পারেচারের পরিবর্তন মাপি। ঠিক আছে, তাহলে এখানে লক্ষণটা কি তাপমাত্রা মাপার, গ্যাসের আয়তন। তাইলে দেখো, এই যে তাপমাত্রা মাপার যে লক্ষণগুলা, এগুলাকে কিন্তু কি বলা হয়, তাপমাত্রিক ধর্ম বলা হয়। এগুলাকে কি বলা হয়, তাপমাত্রিক ধর্ম বলা হয়। এগুলাকে কি বলা হয়, তাপমাত্রিক ধর্ম বলা হয়। ঠিক আছে, সো এক একটার ক্ষেত্রে তাপমাত্রিক ধর্ম কিন্তু ভাইয়া এক এক রকম। এখন এই তাপমাত্রিক ধর্মগুলাকে আমরা নরমালি আমাদের বইতে দেখবা এক্স দিয়ে প্রকাশ করছে। তাপমাত্রিক ধর্মগুলাকে কি দিয়ে প্রকাশ করছে, এক্স দিয়ে প্রকাশ করছে। এটা কিন্তু ওই এক্স না, এটা হচ্ছে আমাদের বর্ণ এক্স। ঠিক আছে, ওই এক্স না, কিন্তু খেয়াল করো, তাপমাত্রিক ধর্ম হচ্ছে আমাদের এক্স। এখন তাপমাত্রিক ধর্ম তাহলে কি কি হইতে পারে, আমরা দেখলাম তাপমাত্রিক ধর্ম হইতে পারে রোধ, যেমন আর হইতে পারে রেজিস্ট্যান্স। তাপমাত্রিক ধর্ম হইতে পারে আমাদের পারদ, পারদের উচ্চতা। ঠিক আছে, এল হইতে পারে। আবার তাপমাত্রিক ধর্ম হইতে পারে আমাদের আয়তন, আয়তন ভি হইতে পারে। সো এগুলা কিন্তু হইতে পারে। এখন এই তাপমাত্রিক ধর্ম দেখে দেখে আমরা বুঝি তাপমাত্রা বাড়ছে নাকি কমছে। এখন কথা হইলো যে ভাইয়া, তাপমাত্রিক ধর্ম ব্যবহার করে এক্স্যাক্টলি অ্যাকুরেটলি আমরা কিভাবে তাপমাত্রাটা পরিমাপ করতে পারবো। তাহলে এখন সবাই হেডিং দাও, তাপমাত্রিক ধর্ম ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ। তাপমাত্রিক ধর্ম ব্যবহার করে এখন ভাইয়ার একটু শোনো, আমাদের কোনো কিছু যখন আমরা মাপি, হ্যাঁ, মাপার জন্য আমাদের কিছু জিনিস জানা থাকা লাগে। ঠিক আছে, যেমন তোমরা যখন কোনো অঙ্ক করো, অঙ্কে ধরো 3টা 4টা জিনিস দেওয়া থাকে, আমাদের একটা জিনিস বের করতে বলে। সো যে জিনিসগুলো দেওয়া থাকে বা যে জিনিসগুলো আমরা জানি, সেগুলোকে বলা হয় জানা বিন্দু বা স্থির বিন্দু। কি বলা হয়, জানা বিন্দু বা স্থির বিন্দু। কথাগুলো কেমন কেমন লাগতে পারে, কিন্তু তুমি জাস্ট দেখতে থাকো, 10-20 মিনিট পর দেখবা যে সব অঙ্ক ডান। এই বিন্দুগুলাকে বলা হয় জানা বিন্দু। তো যেই জিনিসগুলো আমার জানা থাকে, সেগুলোকে আমাকে বলা হয় জানা ভ্যালু বা জানা মান। আর এই জানা মানগুলোর সাহায্যে আমরা অজানা ভ্যালুটা বের করে থাকি। তো একই কনসেপ্ট আমরা ব্যবহার করেছি তাপমাত্রা পরিমাপে। তাপমাত্রা পরিমাপের একটা বিশেষ পদ্ধতি তোমাদের বইতে তোমরা দেখতে পাবা, সেটা হচ্ছে দুই স্থির বিন্দু পদ্ধতি। তোমরা দেখবা তাপমাত্রা পরিমাপের একটা পদ্ধতি তোমাদের বইতে লেখা আছে, সেটা হচ্ছে দুই স্থির বিন্দু পদ্ধতি। এখন কথা হইলো, দুই স্থির বিন্দু পদ্ধতি এটা আবার কি, আবার স্থির বিন্দু মানেটা আবার কি। দেখো, স্থির বিন্দু, স্থির বিন্দু মানে কিন্তু ওই বিন্দুটা স্থির ওরকম না। স্থির বিন্দু মানে হচ্ছে, স্থির কথাটার মানে হচ্ছে জানা, অর্থাৎ যেই বিন্দুতে আমাদের সবকিছু জানা থাকে, তাপমাত্রাটা আগে থেকেই জানা থাকে। তো দুইটা জানা বিন্দুর মাধ্যমে আমরা একটা অজানা বিন্দুর তাপমাত্রা নির্ণয় করি। সো দুইটা জানা বিন্দুর মাধ্যমে আমরা কি করি, একটা অজানা বিন্দুর তাপমাত্রাকে নির্ণয় করি। অজানা বিন্দুর তাপমাত্রাকে কি করি, নির্ণয় করি। অজানা বিন্দুর তাপমাত্রাকে আমরা কি করি, নির্ণয় করি। হ্যাঁ, এখন কথা হইলো, কোন দুইটা আসলে স্থির বিন্দু, সেই দুইটা স্থির বিন্দু আসলে কারা। দেখো, দুইটা স্থির বিন্দুর ভিতর একটা হচ্ছে আমাদের নিম্ন স্থির বিন্দু। সবাই একটু লিখো, দুইটা স্থির বিন্দুর মধ্যে একটা হচ্ছে আমাদের নিম্ন স্থির বিন্দু। স্থির বিন্দু মানে কি, সহজভাবে বলতে জানা বিন্দু, বা ইংলিশে বলতে পারো নোন পয়েন্ট, অর্থাৎ যেই বিন্দু তাপমাত্রা আমার জানা থাকে। নিম্ন স্থির বিন্দু, এই বিন্দুটা আরেকটা নাম হচ্ছে বরফ বিন্দু। ইংলিশটা খুব সুন্দর, আমার খুব পছন্দের, সেটা হচ্ছে আইস পয়েন্ট। তো নাম শুনে বুঝতেছো বরফ বিন্দু। বরফ বিন্দুতে আসলে কি হয়, বরফ গলে, বরফ গলে পানি হয়। তাহলে এই বিন্দুর তাপমাত্রা কি আমাদের জানা না? উত্তর হচ্ছে হ্যাঁ, এই বিন্দুর তাপমাত্রা কিন্তু আমরা জানি। সেটা কত? বরফ বিন্দু তাপমাত্রা আমাদের সেলসিয়াস স্কেল এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেল এটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, কেলভিন স্কেল এটা হচ্ছে 273 কেলভিন। হয়ে গেল। আর আমাদের আরেকটা স্থির বিন্দু আছে, সেই বিন্দুটার নাম কি? একটার নামটা বললাম নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু, আরেকটা স্থির বিন্দুর নাম হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। ঊর্ধ্ব স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু। একটু লেখাটা ডিফিকাল্ট এইভাবে, তাও লিখতেছি, ঊর্ধ্ব স্থির বিন্দু। হ্যাঁ, ঊর্ধ্ব স্থির বিন্দুর আরেকটা কিউট নাম আছে, সেটা হচ্ছে বাষ্প বিন্দু।
ইংলিশ নামটা না আমার খুব পছন্দ, স্টিম পয়েন্ট। তোমরা যখন ভার্সিটি লেভেলে যাবা ইংলিশ নামগুলো অনেক কাজে দিবে। স্টিম পয়েন্ট কাজে আমি একটু লিখে দিই, স্টিম পয়েন্ট। স্টিম মানে বাষ্প, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই বাষ্প বিন্দু বা ঊর্ধ্বস্থির বিন্দুর তাপমাত্রাটা কি জানা? উত্তর হচ্ছে হ্যাঁ। সেটা হচ্ছে এই ঊর্ধ্বস্থির বিন্দু বা বাষ্প বিন্দুতে কি হয়, সেটা হচ্ছে পানি এখানে বাষ্পে পরিণত হয়। এই তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। এই তাপমাত্রাটা কত মনে রাখবা, সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রাটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে এটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, কেলভিন স্কেলে এটা হচ্ছে 373 কেলভিন। ঠিক আছে, এই ভ্যালুগুলো একটু মনে রাখতে পারলে ভালো। তাইলে আমরা এই দুইটা জানা বিন্দুর মাধ্যমে আমরা কি করি, একটা অজানা বিন্দু তাপমাত্রা বের করি। প্রশ্ন হচ্ছে কিভাবে, প্রশ্ন হচ্ছে কিভাবে। এই কিভাবে উত্তর দিব পরের স্লাইডে। চলো কিভাবে উত্তরটা দিব আমরা পরের স্লাইডে। খেয়াল করো কিভাবে উত্তরটা পাবা এখন এই স্লাইডে দেখো। মনে করো আমরা তাপমাত্রা মাপি কিভাবে, লক্ষণ দেখে, তাপমাত্রিক ধর্মকে দেখে। কিভাবে মাপি, তাপমাত্রিক ধর্মকে দেখে। তো তাপমাত্রা মাপার পদ্ধতি কি, দুইটা বিন্দু থাকবে জানা, দুইটা বিন্দু তাপমাত্রা থাকবে জানা, আর একটা বিন্দু থাকবে অজানা। ঠিক আছে, তাহলে জানা বিন্দুগুলা কি কি? জানা বিন্দুগুলার প্রথম বিন্দুটা হচ্ছে বরফ বিন্দু, প্রথম বিন্দুটা হচ্ছে বরফ বিন্দু। পরের বিন্দুটা কি, আমি বরফ আর বাষ্পই লিখি, পরের বিন্দুটা হচ্ছে বাষ্প বিন্দু। বরফ বিন্দু মানে কি আইস, বাষ্প মানে কি স্টিম, সংক্ষেপে লিখলাম। আর এই দুটো হচ্ছে আমাদের জানা, এগুলো হচ্ছে জানা বিন্দু। এবার এই জানা দুইটা বিন্দুর মাধ্যমে আমরা কি বের করব, একটা অজানা বিন্দুর তাপমাত্রা বের করব। সো তাপমাত্রা যে আমরা বের করি, কাকে দেখে তাপমাত্রা বের করি? আমরা তাপমাত্রা বের করার জন্য যাকে দেখি বা যে লক্ষণটাকে দেখি তার নামই কিন্তু তাপমাত্রিক ধর্ম। সো এই তাপমাত্রিক ধর্মগুলোকেও কিন্তু আমার জানা থাকা লাগবে। সো তাপমাত্রিক ধর্মটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এক্স দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি, এক্স দিয়ে প্রকাশ করি। এই তাপমাত্রিক ধর্মটা দেখে দেখে আমরা কাকে মাপি, তাপমাত্রাকে মাপি, তাপমাত্রাকে মাপি। এখন খেয়াল করো বরফ বিন্দুতে, বরফ বিন্দুতে তাপমাত্রাটা কত, বরফ বিন্দুতে তাপমাত্রাটা কত, খেয়াল করো বরফ বিন্দুতে তাপমাত্রাটা কত। বরফ বিন্দুতে তাপমাত্রাটা আমরা বলি হচ্ছে থিটা আইস, থিটা আইস। থিটা হচ্ছে তাপমাত্রা, আইস হচ্ছে বরফ বিন্দু বোঝাচ্ছে। তাহলে বরফ বিন্দুতে তাপমাত্রিক ধর্মটা কত, তাপমাত্রিক ধর্মকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। আর যেহেতু আমরা বলতেছি বরফ বিন্দুতে তাপমাত্রিক ধর্ম, এটা এই কারণে এটাকে বলি এক্স আইস, এক্স এর নিচে আইস লিখে দিলাম। একইভাবে বাষ্প বিন্দুতে তাপমাত্রাটা কত, বাষ্প বিন্দুতে তাপমাত্রাটা হচ্ছে থিটা স্টিম। বাষ্প বিন্দুতে তাহলে তাপমাত্রিক ধর্মটা কত, যাকে দেখে আমরা তাপমাত্রা মাপবো, সেটা হবে এক্স। এক্স হচ্ছে তাপমাত্রিক ধর্ম, আর বাষ্প বিন্দুর জন্য এটাকে লিখবে এক্স স্টিম। হইল। এখন আমরা বলো অজানা বিন্দু, অজানা বিন্দুতে তাপমাত্রা কি আমরা জানি না। তাহলে অজানা বিন্দুতে তাপমাত্রাটা আমরা ধরলাম থিটা, আর অজানা বিন্দুতে তাপমাত্রিক ধর্ম যাকে দেখে আমরা তাপমাত্রা মাপতেছি এটাকে আমরা বললাম হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে অজানা বিন্দুতে তাপমাত্রিক ধর্ম এক্স আর তাপমাত্রা হচ্ছে থিটা, হয়ে গেল। এখন আমারে বলো এখানে কোন জিনিসের ভ্যালু তোমার মুখস্থ? দুইটা জিনিসের ভ্যালু তোমার মুখস্থ। কি কি? প্রথমত এই থিটা আইস মানে আইস পয়েন্টের টেম্পারেচারটা কত ভাইয়া? তোমরা জানো এটা 0 ডিগ্রি সেলসিয়াস সাধারণত। আবার বাষ্প বিন্দুতে আমাদের টেম্পারেচারটা কত সেলসিয়াসে বলতো? 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি এগুলা টেম্পারেচার দুইটা। বরফ বিন্দুতে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, বাষ্প বিন্দুতে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এগুলো আমরা জানি। সো দেখো এই যে আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে, এই ভ্যালুগুলোর মাধ্যমে কিন্তু আমরা তাপমাত্রা বের করতে পারবো। কিভাবে? প্রশ্ন হচ্ছে কিভাবে। তোমরা মনে রাখবা তাপমাত্রা পরিমাপের মূলনীতি। তাপমাত্রা পরিমাপের মূল নীতিটাই হচ্ছে, সবাই একটু খাতায় লিখে রাখবা, তাপমাত্রা পরিমাপের একটা মূল নীতি আছে, সেটা একটু সবাই খাতায় লিখে রাখো। তাপমাত্রা পরিমাপের একটা মূল নীতি আছে, মূল নীতিটাকে একটু সবাই খাতায় লিখে রাখবা। মূল নীতিটা একটু অদ্ভুত, তোমরা হয়তো বইতেও ভাবে পাবা না, আমি সংক্ষিপ্ত ভাবে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে অজানা মাইনাস বরফ ডিভাইডেড বাই বাষ্প মাইনাস বরফ, অজানা মাইনাস বরফ ডিভাইডেড বাই বাষ্প মাইনাস বরফ। মনে রাখবা এই অনুপাতটা সব সময় খাটে, অলওয়েজ খাটে। এখন এই সব কথা তোমরা বইতে পাবা না। এখন এই কথাটা আমি যখন লিখছি তুমি ভাবতেছো ভাই কি লিখছেন, বরফ বাষ্প এগুলো আবার কি? অজানা বলতে বোঝাচ্ছে অজানা বিন্দু, বরফ বলতে বোঝাচ্ছি বরফ বিন্দু, বাষ্প বলতে বোঝাচ্ছি বাষ্প বিন্দু। এখন দেখো ম্যাজিক,
এখন দেখো ম্যাজিক। প্রথমে তুমি অনুপাতটাকে লিখবা হচ্ছে কিসের জন্য জানো? প্রথমে তুমি অনুপাতটাকে লিখবা হচ্ছে আমাদের তাপমাত্রিক ধর্ম বা তাপমাত্রার জন্য। প্রথমে তুমি এটাকে তাপমাত্রার জন্য লিখবা এই অনুপাতটাকে। এরপরে তুমি এই অনুপাতটাকে লিখবা তাপমাত্রিক ধর্মের জন্য। কি লিখবা তোমার চিন্তা করার কোনোই দরকার নেই, ব্রেনে প্রেসার নেওয়ার কোনোই দরকার নেই, আমি বলে দিচ্ছি। দেখো তাপমাত্রার জন্য এই অনুপাতটা কত আসে খেয়াল করো। তাপমাত্রার জন্য এই অনুপাতটা আসবে ভাইয়া, খেয়াল করো, প্রথমে এই পাশে কি আছে? অজানা। অজানা তাপমাত্রাটা কত দেখো তো, থিটা। তাহলে প্রথমে লিখলাম থিটা, ঠিক আছে। অজানার পরে একটা কি আছে? মাইনাস। থিটার পরে মাইনাস দিলাম। অজানা মাইনাস কি আছে? বরফ। আমাকে বলো তো বরফ বিন্দুতে তাপমাত্রাটা কত? বরফ বিন্দুতে তাপমাত্রাটা হচ্ছে থিটা আইস। থিটা আইস, তাহলে থিটা মাইনাস থিটা আইস লিখলাম, নিচে একটা ডিভাইডেড বাই চিহ্ন। এই পাশে কি আছে? বাষ্প। বাষ্প বিন্দুতে তাহলে তাপমাত্রাটা কত? বাষ্প বিন্দুতে তাপমাত্রাটা হচ্ছে থিটা স্টিম। দেখো বাষ্প বিন্দুতে তাপমাত্রাটা হচ্ছে থিটা স্টিম লিখলাম, মাইনাস। এরপরে এখানে কি আছে? বরফ। অজানা মাইনাস বরফ ডিভাইডেড বাই বাষ্প মাইনাস বরফ, মুখস্থ হয়ে গেল তোমাদের। তাহলে অজানা মাইনাস বরফ ডিভাইডেড বাই বাষ্প মাইনাস বরফ। বাষ্পের জন্য তাপমাত্রাটা কত? থিটা স্টিম, মাইনাস বরফ বিন্দুর জন্য তাপমাত্রাটা কত? থিটা আইস। হয়ে গেল। এইবার সেম অনুপাতটা তুমি লিখবা তাপমাত্রিক ধর্মের জন্য। তাই তাপমাত্রিক ধর্মকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এক্স দিয়ে প্রকাশ করি। তাইলে দেখো অজানা বিন্দুতে তাপমাত্রিক ধর্মটা কত ছিল? এই যে তাপমাত্রিক ধর্মটা অজানা বিন্দুতে কত ছিল? এক্স। তাহলে অজানা বিন্দুতে তাপমাত্রিক ধর্মটা ছিল এক্স, মাইনাস বরফ বিন্দুতে তাপমাত্রিক ধর্মটা কত? এক্স আইস। এক্স আইস ডিভাইডেড বাই বাষ্প বিন্দুতে তাপমাত্রিক ধর্মটা কত? এক্স স্টিম। এই যে বাষ্প বিন্দুতে তাপমাত্রিক ধর্ম এক্স স্টিম, মাইনাস বরফ বিন্দুতে তাপমাত্রিক ধর্ম কত? এক্স আইস। হয়ে গেল এক্স আইস। তুমি দুইটার জন্য অনুপাত বের করলা। আর কি লিখছিলাম? এই অনুপাতটা অলওয়েজ খাটে, মানে সকল ক্ষেত্রে প্রযোজ্য, সকল ক্ষেত্রে সমান। তাহলে এই দুইটা সমান, এই দুইটা সমান। সো এই সমীকরণ অ্যাপ্লাই করে কিন্তু আমরা কি ব্যবহার করি? আমাদের অঙ্ক টঙ্ক করে থাকি, ঠিক আছে। এই সমীকরণ ব্যবহার করে কিন্তু আমরা যত ধরনের অঙ্ক আছে সেগুলো কিন্তু করে ফেলি। হ্যাঁ, এখন এই সমীকরণ কি ভাই মুখস্থ করার দরকার আছে? মোটেই দরকার নাই। তুমি দেখো এটা মনে রাখলেই হবে, অজানা মাইনাস বরফ ডিভাইডেড বাই বাষ্প মাইনাস বরফ। এরপরে তাপমাত্রার জন্য অনুপাতটা বের করবা, তাপমাত্রিক ধর্মের জন্য অনুপাতটা বের করবা, সমান করে দিবে, ইকুয়েশন চলে আসবে। অথবা তুমি দুই একটা অঙ্ক করলে এই ইকুয়েশন এমনি মুখস্থ হয়ে যাবে। দুই একটা অঙ্ক করলে এই ইকুয়েশন এমনি মুখস্থ হয়ে যাবে। এখন কথা হলো ভাই এই যে ইকুয়েশন শিখাইলাম এটা কই কাজে লাগে? এটা আমাদের বিভিন্ন অঙ্কে কাজে লাগে। চলো এরকমই একটা অঙ্ক আমরা একটু দেখি। আমাদের এটা ছিল বরিশাল বোর্ড 25 সাল, মানে গত বছর আসছে। কি বলছে দেখো, এখানে বলছে সে উক্ত গ্যাস। আচ্ছা, এখানে বেসিক্যালি একটা উদ্দীপক ছিল। উদ্দীপকের প্রথম অংশ আমরা হাওয়া করে দিছি, নাই করে দিছি, কারণ কি উদ্দীপকের প্রথম অংশটা অন্য একটা টপিকের, এই টপিকের মধ্যে না। তো আমরা উদ্দীপকের যে অংশটা নিছি সেটা আমাদের স্পেসিফিক এই গ নাম্বার প্রশ্নটা সলভ করতে কাজে লাগবে। তাপমাত্রা পরিমাপের জন্য একটি কি ব্যবহার করা হয়েছে? রোদ থার্মোমিটার। তাহলে বলো তো, রোদ থার্মোমিটার যদি ইউজ করা হয়, তাপমাত্রিক ধর্ম কোনটা? তাপমাত্রিক ধর্ম হচ্ছে রোদ। তাপমাত্রিক ধর্ম হচ্ছে রোদ। কোন লক্ষণ দেখে আমরা তাপমাত্রা মাপবো? রোদ। তাহলে এখানে এক্সটা আসলে কত? এক্সটা হচ্ছে রোদ। এক্স আসলে কিসের মান? রোধের মান। ধর্মটা আসলে কি? রোদ। এখন দেখো থার্মোমিটারটি বরফ বিন্দু মানে হচ্ছে আইস পয়েন্ট, বাষ্প বিন্দু মানে হচ্ছে স্টিম পয়েন্ট, এবং গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা। চূড়ান্ত তাপমাত্রা মানে এটা একটা অজানা বিন্দু, এটা আমরা জানি না। একমাত্র বাষ্প বিন্দু আর বরফ বিন্দুকে আমরা চিনি, জানি, আর বাদ বাকি যত তাপমাত্রা আছে সেগুলার একটাকে আমরা জানি না, সেগুলো হচ্ছে অজানা। তাহলে বরফ আর বাষ্প এই দুইটার আমরা চিনি, ঠিক আছে। আর অন্য যে কোনো তাপমাত্রা আমরা চিনি না, জানি না কত। তো এটা হচ্ছে একটা অজানা তাপমাত্রা। চূড়ান্ত তাপমাত্রায় রোদ দেওয়া আছে যথাক্রমে। প্রথমটা হচ্ছে 12, প্রথমটা কি ছিল? আইস। প্রথমটা কি ছিল? আইস। পরেরটা দেওয়া আছে 24, পরেরটা দেওয়া আছে কত? 36। তাহলে দেখো আইস, স্টিম আর অজানা বিন্দুতে রোদ যথাক্রমে 12, 24, 36। তাইলে বরফ বিন্দুতে আমাদের রোধের মান, মানে বরফ বিন্দুতে তাপমাত্রিক ধর্মের মান, সেটা হচ্ছে এক্স আইস। তাহলে এক্স আইস এর মানটা এখানে কত? 12 ওহম। দেখো বরফ বিন্দুতে, বাষ্প বিন্দুতে এবং অজানা বিন্দুতে আমাদের রোধ হচ্ছে 12, 24, 36। তাহলে বরফ বিন্দুতে কত? 12, বাষ্প বিন্দুতে কত? 24, অজানা বিন্দুতে কত? 36। ঠিক আছে না? হইল। এখন খেয়াল করো ভাইয়া, বরফ বিন্দুর জন্য আমার তাপমাত্রিক ধর্মের মানটা আমি পাইছি 12। 24টা কিসের ভ্যালু? 24টা হচ্ছে আমাদের বাষ্প বিন্দুর ভ্যালু। তাহলে বাষ্প বিন্দুতে আমাদের তাপমাত্রিক ধর্ম আমরা পাবো কত? এক্স স্টিম।
সেটা কত 24 ওহম। আর ফাইনালি 36 ওহম পাবো কোথায়? 36 ওহম পাইছি হচ্ছে গ্যাসের চূড়ান্ত তাপমাত্রায়। চূড়ান্ত তাপমাত্রা কত আমি কি জানি? তুমি জানো? জানো না। যা জানো না সেটাই কি অজানা বিন্দু। তাহলে অজানা বিন্দুতে আমার রোধের মানটা মানে তাপমাত্রিক ধর্মের মানটা হচ্ছে 36 ওহম। তাহলে অজানা বিন্দুতে তাপমাত্রিক ধর্মের মানটা হচ্ছে 36 ওহম। হয়ে গেল। তাহলে এই তিনটা ডাটা কোশ্চেনে দেওয়া আছে। কি বের করতে বলছে কোশ্চেনে? উদ্দীপকে বর্ণিত গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। এই চূড়ান্ত তাপমাত্রাকে আমি জানি? আর যদি জানতাম বাইর করতে দিত? দিত না। তার মানে এটা হচ্ছে অজানা। এটা কি অজানা? তোমাকে কি বের করতে দিছে? অজানা বিন্দুর তাপমাত্রা বের করতে দিছে। তোমাকে অজানা বিন্দুর তাপমাত্রা বের করতে দিছে। এখন অজানা বিন্দুর তাপমাত্রা কত সেটাই কিন্তু থিটা বাইর করতে হবে। এখন প্রশ্নেই তিনটা ভ্যালু দেওয়া আছে। আর বাই ডিফল্ট তুমি দুইটা জিনিস জানো। সেটা কি? তোমার কাছে দুইটা জানা বিন্দু আছে। একটা হচ্ছে আইস পয়েন্ট, সেই আইস পয়েন্টের টেম্পারেচার তুমি জানো থিটা আইস 0 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা পয়েন্টের টেম্পারেচার তুমি জানো, সেটা হচ্ছে থিটা স্টিম, সেটা কত 100 ডিগ্রি সেলসিয়াস। এই দুইটা ভ্যালু তুমি আগের থেকেই জানো, ঠিক আছে? এই দুইটা ভ্যালু তুমি বহুত আগের থেকে জানো। তাইলে এখন এই পাঁচটা ভ্যালু তোমার হাতে আছে, বাইর করতে হবে কি থিটা। এখন বলো কোন জিনিসটা বাইর করবা বা কোন ফর্মুলা দিয়ে করবে? এইমাত্র শিখে আসছি না তাপমাত্রিক ধর্ম ব্যবহার করে কিভাবে তাপমাত্রা মাপা যায়। দেখো এইমাত্র কি ইকুয়েশন শিখে আসছি। দেখো আমার মনে করো কিচ্ছু মনে নাই। আমার কি মনে আছে? আমার মনে আছে অজানা মাইনাস বরফ, বরফ মানে আইস আর কি, ডিভাইডেড বাই বাষ্প, বাষ্প মানে স্টিম আর কি, হ্যাঁ স্টিম মাইনাস বরফ। এটা মনে আছে, আর কিচ্ছু মনে নাই। তাহলে কি কি বলছিলাম প্রথমে? তুমি তাপমাত্রার জন্য আগে অনুপাতটা বের করো। তাপমাত্রার জন্য অনুপাত কত ছিল? অজানা মানটা হচ্ছে থিটা, আইস পয়েন্টের মানটা হচ্ছে থিটা আইস, স্টিম পয়েন্টের মানটা হচ্ছে থিটা স্টিম বাষ্পবিন্দুর মান, আর বরফ বিন্দুর মানটা হচ্ছে থিটা আইস। হয়ে গেল। এরপরে তুমি কার জন্য বের করবা? এরপরে বের করবা হচ্ছে তাপমাত্রিক ধর্মের জন্য। কার জন্য? তাপমাত্রিক ধর্মের জন্য এই অনুপাতটা বের করবা। আমার মনে করো আমি এইভাবে মনে রাখি, তাপমাত্রিক ধর্মের জন্য অজানা বিন্দুতে তাপমাত্রিক ধর্ম কত? এক্স। আর আমাদের আইস পয়েন্টে তাপমাত্রিক ধর্ম কত? এক্স আইস। আবার বাষ্পবিন্দুতে তাপমাত্রিক ধর্ম কত? এক্স স্টিম। আর বরফ বিন্দুতে তাপমাত্রিক ধর্ম কত? এক্স আইস। সো আমরা জানি এই দুইটা অনুপাত আসলে কি হয়? সমান হয়। সো দেখো তোমার যদি মনে নাও থাকে তুমি এইভাবে কনসেপ্ট থেকে বের করতে পারবা। এই জিনিসটা আমার একটু পরে অন্য আরেকটা টপিক পড়তেও কাজে লাগবে। সো এই জিনিসটা তোমার এমনি মনে থাকবে। তাহলে এখন ভাইয়া কাজ কি? এখন ভাইয়া কাজ হচ্ছে মান বসানো। এখন ভাইয়া কাজ হচ্ছে তোমার মান বসানো। থিটার মানটা কত? থিটার মানটাই কিন্তু তোমাকে বের করতে দিছে, যে অজানা বিন্দু তাপমাত্রা হচ্ছে থিটা, এটাই বের করতে বলছে। থিটার মানটা বের করবা। আর কি কি তুমি জানো খেয়াল করো। তুমি কি কি জানো? তুমি থিটা আইস কিন্তু জানো, থিটা জানো না, থিটা আইস জানো। থিটা আইস কত ভাইয়া? থিটা আইসের ভ্যালু কিন্তু তুমি জানো কত? 0। থিটা স্টিম কত জানো? থিটা স্টিম তুমি জানো 100। থিটা আইসের ভ্যালু কত জানো? 0। এক্স এর মান কত? এক্স এর মান দেখো কোশ্চেনে দেওয়া আছে। এক্স এর মান কোশ্চেনে কত দেওয়া ছিল? 36। 36 দেওয়া ছিল। এক্স আইস এর মান কত? দেখো এক্স আইস এর মান দেওয়া আছে 12। 12। এক্স স্টিমের মান কত? দেখো 24 দেওয়া আছে 24। এক্স স্টিমের মান দেওয়া আছে 24 আর এক্স আইস এর মান দেওয়া আছে হচ্ছে 12। সো তোমার কাজ এখন ভাইয়া মান বসানো। মান বসাও। থিটা মাইনাস 0 ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস 100 মাইনাস 0 সমান সমান। দেখো এক্স মাইনাস এক্স আইস, এক্স এর মান 36, এক্স আইস এর মান 12। তাহলে এখানে লিখবো 36 মাইনাস 12 ডিভাইডেড বাই নিচে আছে হচ্ছে এক্স স্টিম মাইনাস এক্স আইস। এক্স স্টিম হচ্ছে 24 আর এক্স আইস কত? 12। তাহলে এই নিচে কত আসবে? 24 মাইনাস 12 হয়ে গেল। তাহলে এখন তোমার কাজ এখান থেকে থিটা বাইর করা। এই কাজ আমার চাইতে তোমার হাতের ক্যালকুলেটর ভালো পারে। 36 মাইনাস 12 24, নিচে আসবে 12, কত আসে? 200। 200 আসে? 200 আসে? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। একজন বলছে ভাই এটা কেলভিনে হবে না। ভাই মনে রাখবা আমরা এখনো তাপগতিবিদ্যায় ঢুকি নাই, আমরা এখন থার্মোমিটারে আছি। আমি কিন্তু তাপগতিবিদ্যা শব্দটা একদম প্রথম উচ্চারণ করছিলাম ক্লাসের শুরুতে, এরপর উচ্চারণই করিনি। আমি কিন্তু তাপগতিবিদ্যা ঢুকিই নাই, থার্মোমিটারে আছি, ঠিক আছে? ওইভাবে তাপগতিবিদ্যা ঢুকি নাই। সো এখনো তোমার কেলভিন টেলভিন নিয়ে চিন্তা করার দরকার নেই। এখন তুমি সেলসিয়াসেই কাজ করবা, কিছু না বললে সেলসিয়াসেই কাজ করবা। ওকে, তাই দেখো এটার আনসার তুমি যদি ক্যালকুলেশন করো থিটার মানটা পাবা 200 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাইলে এই কনসেপ্টটা আশা করি তোমরা বুঝতে পারছো। এই কনসেপ্টটাকে কাজে লাগে, তুমি বিশ্বাস করো আর না করো, মনে করো তুমি বাজারে গেছো, বাজারে তোমার হচ্ছে দোকানদার ঠকায় দিছে, তুমি চাইছো একটা থার্মোমিটার দেন। এখন দোকানদার তোমারে দিছে একটা নষ্ট থার্মোমিটার,
কিন্তু তুমি তো ফিজিক্স পারো, তুমি একটা নষ্ট থার্মোমিটার ব্যবহার করেও তোমার শরীরের অরিজিনাল টেম্পারেচার বাইর করতে পারবা। কি বলছি? তুমি একটা নষ্ট থার্মোমিটার বা ত্রুটিপূর্ণ থার্মোমিটার ব্যবহার করেও তোমার বডির অরিজিনাল টেম্পারেচার বাইর করতে পারবা। কিভাবে? চলো একটু দেখি। এরই নাম ফিজিক্স। দেখো, সবাই হেডিং দাও, ত্রুটিপূর্ণ থার্মোমিটার ব্যবহার করে প্রকৃত তাপমাত্রা নির্ণয়। অদ্ভুত না? থার্মোমিটারটা নষ্ট, তাহলে আবার প্রকৃত তাপমাত্রা মাপবো কিভাবে? ত্রুটিপূর্ণ থার্মোমিটার ব্যবহার করে প্রকৃত তাপমাত্রা নির্ণয়। আবারও একই কনসেপ্ট। আমাদের দুইটা জানা বিন্দু থাকবে, অর্থাৎ দুইটা বিন্দু তাপমাত্রা আমরা সব সময় জানি। একটা হচ্ছে বরফ বিন্দু, আরেকটা হচ্ছে বাষ্প বিন্দু। আরেকটা হচ্ছে কি ভাইয়া? এই দুইটা হচ্ছে আমাদের জানা, আরেকটা হচ্ছে আমাদের অজানা বিন্দু। আরেকটা হচ্ছে ভাই আমাদের অজানা বিন্দু। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের এই যে বরফ বিন্দু আছে, বাষ্প বিন্দু আছে, অজানা বিন্দু আছে। বরফ বিন্দুতে কি হয়? বরফ বিন্দুতে আমরা সবাই জানি, এই পাশে আমরা লিখলাম হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার। ত্রুটিপূর্ণ থার্মোমিটার। বরফ বিন্দুতে ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা কেমন পাঠ দিবে, আর প্রকৃত আমাদের তাপমাত্রাটা কত হবে? ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পাঠটা কত হবে, আর প্রকৃত তাপমাত্রা কত হবে? থার্মোমিটার দেখে আমরা যেই টেম্পারেচারটা দেখতে পাই যে আচ্ছা 98, আচ্ছা 99, আচ্ছা 100, থার্মোমিটার দেখে আমরা যেটা মাপি সেটাকে বলা হয় থার্মোমিটারের পাঠ। কি বলা হয়? থার্মোমিটারের পাঠ। সো তোমার কাছে মনে করো এখন একটা নষ্ট বা ত্রুটিপূর্ণ থার্মোমিটার আছে, তুমি সেটার পাঠ মাপতেছো। এখন চিন্তা করো, বরফ বিন্দু মানে কি বলতো? বরফ বিন্দু মানে হচ্ছে আইস পয়েন্ট। তাহলে আইস পয়েন্টের প্রকৃত তাপমাত্রা কত হয়? সেটা হচ্ছে থিটা আইস। আমরা নরমালি জানি এটা হচ্ছে 0°C। এখন আমারে বলো, প্রকৃত তাপমাত্রা থিটা আইস, কিন্তু একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার কি 0°C বরফ বিন্দু দেখাবে? উত্তর হচ্ছে না। মনে করো তুমি জানো সূর্য পূর্ব দিকে উঠে, কিন্তু মনে করো তোমার কাছে একজন আসলো যে হচ্ছে ত্রুটিপূর্ণ, ধরো মাথায় একটু সমস্যা আছে, ত্রুটিপূর্ণ। তো সে সূর্য যে পূর্ব দিকে উঠে এটা স্বীকার করতে চাচ্ছে না, সে বলতেছে না সূর্য দক্ষিণ দিকে উঠে। ধরো একটু মাথায় সমস্যা আছে, সে বলতেছে সূর্য একটু দক্ষিণ দিকে উঠে। এখন কেন সে আনসার দিছে? কারণ সে ত্রুটিপূর্ণ। তাই ত্রুটিপূর্ণ কোনো কিছু কিরকম কিরকম ফলাফল দেখায়, বাস্তবে যা না সে সেটাই দেখায়। তাহলে দেখো, বাস্তবে প্রকৃত তাপমাত্রাটা বরফ বিন্দুতে কত? 0°C। বরফ বিন্দুটা কত? 0°C। কিন্তু যে থার্মোমিটারটা নষ্ট, যে থার্মোমিটারটা ত্রুটিপূর্ণ, ও কি বরফ বিন্দু বা বরফ 0°C আছে সেটা দেখাবে না। ও তো নষ্ট, ও 0°C দেখাবে না। ও বরফ বিন্দু তাপমাত্রা অন্য কিছু দেখাবে, কারণ ও নষ্ট। ও ঠিকঠাক দেখাইতে পারে না কোনো কিছু, ও ঠিকঠাক দিতে পারে না কোনো কিছু। কাজেই অরিজিনাল তাপমাত্রা হচ্ছে 0°, ও দেখাবে হচ্ছে অন্য একটা তাপমাত্রা। সেই তাপমাত্রা কত আমরা জানি না। আমরা ধরে নিলাম ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্টটা হচ্ছে আইস পয়েন্টে বা বরফ বিন্দুতে থিটা আইস প্রাইম। মনে রাখবা, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্টগুলোকে তোমাদের বইতে এই যে এরকম একটা প্রাইম বা ড্যাশ চিহ্ন দিয়ে দেখাইছে, এই যে মাথার উপরে একটা দাগ দিয়ে দেখাইছে, ঠিক আছে? এরকম একটা দাগ দিয়ে দেখাইছে তোমাদের বইতে, ঠিক আছে? প্যারা নিও না। বাষ্পবিন্দুটা আসলে কি? বাষ্পবিন্দু হচ্ছে স্টিম। আমরা সবাই জানি যে পানি বাষ্পে পরিণত হয় কোন তাপমাত্রায়? 100°-তে। তাইলে আমাদের অরিজিনাল তাপমাত্রাটা কত? আমাদের বাষ্পবিন্দুর অরিজিনাল তাপমাত্রাটা হওয়া উচিত 100°C। কিন্তু একটা নষ্ট থার্মোমিটার, একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার কি 100° দেখাবে? উত্তর হচ্ছে না। সে কত দেখাবে? সে দেখাবে কত সেটা আমরা জানি না। বাট ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্টগুলোকে এরকম উপরে প্রাইম দিয়ে দেখানো, এরকম একটা চিহ্ন দিয়ে দেখানো হয়। তাহলে একটা হচ্ছে থিটা আইস প্রাইম, বরফ বিন্দুতে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পাঠ, আর একটা হচ্ছে থিটা স্টিম প্রাইম, বাষ্প বিন্দুতে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পাঠ। এখন আসো অজানা বিন্দুতে। অজানা বিন্দু মানে যে বিন্দু তাপমাত্রা আমরা জানি না। এখন অজানা বিন্দুতে আমাদের প্রকৃত তাপমাত্রাটা আমরা ধরলাম থিটা। তাইলে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পাঠটা কত হবে? থিটাই হবে। জাস্ট মাথার উপরে একটা এরকম দাগ থাকবে, এই দাগটাকে আমরা বলি প্রাইম। কি বলি? প্রাইম। হ্যাঁ, এইটাকে আমরা উচ্চারণ করি কিভাবে? থিটা প্রাইম। হ্যাঁ, এটার উচ্চারণটা হচ্ছে প্রাইম। উচ্চারণটা হচ্ছে প্রাইম। প্রাইম প্রাইম কিরকম? মনে করো এক্স আছে, এক্স এর মাথায় যদি এরকম একটা দাগ দিই এটাকে বলে এক্স প্রাইম। ওকে, তোমরা তো লজিক গেট টেটে দেখছো। আচ্ছা, এখন দেখো আমাদের কিন্তু আগের মতো সিস্টেম তৈরি হয়ে গেছে। আমরা বলছিলাম ত্রুটিপূর্ণ থার্মোমিটার ইউজ করে প্রকৃত থার্মোমিটার মাপতে পারবো। এখন এইখানে এই ডাটাগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু আসলেই মেজারমেন্টটা বা মাপামাপিটা করতে পারি।
কিভাবে মাপতে পারি? কনসেপ্ট আমাদের একটাই। কনসেপ্টটা কি? অজানা মাইনাস বরফ ডিভাইডেড বাই বাষ্প মাইনাস বরফ। এই জিনিস সব সময় খাটে। তুমি এইবার অনুপাত বের করবা, এই অনুপাতটা বের করবা কিসের জন্য? প্রথমবার তুমি বের করবা হচ্ছে প্রকৃত তাপমাত্রার জন্য। প্রকৃত তাপমাত্রার জন্য। তাহলে প্রকৃত তাপমাত্রার জন্য অনুপাতটা কত হবে? অজানা বিন্দুতে তাপমাত্রাটা হচ্ছে থিটা, বাষ্প বিন্দুতে তাপমাত্রাটা হচ্ছে থিটা আইস, বরফ বিন্দুতে থিটা আইস, বাষ্প বিন্দুতে হচ্ছে থিটা স্টিম, আর বরফ বিন্দুতে হচ্ছে থিটা আইস। তাহলে অনুপাতটা হয়ে গেল, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে তুমি যেটা করবা, প্রকৃত তাপমাত্রার জন্য তো আমরা পেয়ে গেছি, প্রকৃত তাপমাত্রার জন্য আমরা অনুপাতটা পাইছি। এবার তুমি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য এই অনুপাতটা বের করবা। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য অনুপাতটা বের করবা। হ্যাঁ, এখন তুমি বের করবে হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য অনুপাতটা বের করবা। দেখো অনুপাতটা কত আসে। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য অনুপাতটা কত আসবে? ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য আমাদের মানগুলা কত ছিল? এই দেখো, থিটা আইস প্রাইম, থিটা স্টিম প্রাইম, থিটা প্রাইম। তাহলে দেখো অজানা তাপমাত্রাটা ছিল আমাদের থিটা প্রাইম, আর বরফ বিন্দু তাপমাত্রাটা আমাদের ছিল থিটা আইস প্রাইম। বাষ্প বিন্দু তাপমাত্রা আমাদের কত ছিল? থিটা স্টিম প্রাইম, মাইনাস বরফ বিন্দু তাপমাত্রাটা আমাদের কত ছিল? থিটা আইস প্রাইম। তাহলে দেখো আমি কিন্তু অনুপাতটা বের করে ফেললাম। আর তোমাদেরকে আমি কি বলছিলাম? তোমাদেরকে আমি বলছিলাম এই যে অনুপাত ভাইয়া, এই অনুপাত সব সময় অলওয়েজ খাটে, সব জায়গায় খাটে। এই অনুপাতটা কি হয়? অলওয়েজ খাটে, সব জায়গায় খাটে। সো এই অনুপাত দুইটা আমাদের কি হবে? সমান হবে। অনুপাত দুইটা আমাদের কি হবে? সমান হবে। সো এই সেই ফর্মুলা, যে ফর্মুলা কাজে লাগে তুমি কিন্তু একটা নষ্ট থার্মোমিটার ব্যবহার করেও একটা প্রকৃত তাপমাত্রা বের করতে পারো। এখন আসলেই কি পারো কিনা, এরকম একটা অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষা আসছিল। দেখো কি বলছে, সিলেট বোর্ড 25 সাল। কি বলছে দেখো, বলছে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে নিম্ন স্থির বিন্দু 4 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি কনফিউজ, ভাই নিম্ন স্থির বিন্দু কি? নিম্ন স্থির বিন্দু মানে কি ছিল? কি ছিল? নিম্ন স্থির বিন্দু বরফ বিন্দু। নিম্ন স্থির বিন্দু মানে বরফ বিন্দু, মানে কি? আইস পয়েন্ট। তাহলে আইস পয়েন্টে দেখো, আইস পয়েন্টের টেম্পারেচার কত হয় ভাইয়া? সবাই জানি, আমিও জানি, তুমিও জানো, 0 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু নষ্ট থার্মোমিটার ওকে 0 ডিগ্রি দিবে না, ও কত দিছে দেখো? 4 ডিগ্রি। নষ্ট থার্মোমিটারটা আমাদের বরফ বিন্দুতে তাপমাত্রা দেখাচ্ছে 4 ডিগ্রি। তাহলে দেখো বরফ বিন্দুতে তাপমাত্রা কত? নষ্ট থার্মোমিটার, ঠিক আছে, নষ্ট নষ্ট অবলিক ত্রুটিপূর্ণ যে থার্মোমিটারটা থাকে, সেটা বরফ বিন্দুতে যে তাপমাত্রাটা দেখায় সেটাকে আমরা বলি হচ্ছে থিটা আইস, উপর একটা প্রাইম লিখি। তাহলে ও বরফ বিন্দুতে কত তাপমাত্রা দেখাচ্ছে? 4 ডিগ্রি। তাহলে থিটা আইস প্রাইমের মান হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। গেল। আবার উচ্চ স্থির বিন্দুতে ও দেখো কত দেখাচ্ছে? 98 ডিগ্রি সেলসিয়াস। উচ্চ স্থির বিন্দু মানে কি ভাইয়া? বাষ্পবিন্দু। উচ্চ স্থির বিন্দু মানে কি ভাইয়া? এটা হচ্ছে বাষ্পবিন্দু। এখন বাষ্পবিন্দুতে অরিজিনালি তাপমাত্রা কত হয়? প্রকৃত তাপমাত্রা কত হয়? আমিও জানি, তুমিও জানো, প্রকৃত তাপমাত্রা হওয়া উচিত ছিল, আর বাষ্পবিন্দু মানে হচ্ছে স্টিম পয়েন্ট, প্রকৃত তাপমাত্রা হওয়া উচিত ছিল 100 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ও তো নষ্ট, নষ্ট থার্মোমিটারটা কত দেখাচ্ছে? টেম্পারেচার 98 ডিগ্রি সেলসিয়াস। তাহলে নষ্ট বা ত্রুটিপূর্ণ থার্মোমিটার বাষ্পবিন্দুর তাপমাত্রা কত দেখায়? থিটা স্টিম প্রাইম দেখায় হচ্ছে 98 ডিগ্রি সেলসিয়াস দেখাইলো। খুব ভালো। ওই থার্মোমিটার 51 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিচ্ছে, দিলে প্রকৃত পাঠ কত ভাইয়া? ওই যে নষ্ট থার্মোমিটারটাই তোমার কোন একটা তাপমাত্রা দেখাচ্ছে কত? 51 ডিগ্রি সেলসিয়াস। নষ্ট থার্মোমিটারটা কোন একটা অজানা বিন্দু তাপমাত্রা দেখাচ্ছে 51 ডিগ্রি সেলসিয়াস। তোমাকে বলছে সেটা প্রকৃত তাপমাত্রা কত, প্রকৃত পাঠ কত। ভাইয়া প্রকৃত পাঠ এটাকে আমরা কি বলি? এটা হচ্ছে থিটা। আর থার্মোমিটারটা ছিল নষ্ট, আর নষ্ট থার্মোমিটার যেই পাঠটা দেখাবে বা যেই রিডিংটা দেখাবে বা যেই তাপমাত্রাটা দেখাবে কোন একটা বিন্দুতে বা অজানা বিন্দুতে, সেটা হচ্ছে থিটা প্রাইম, দ্যাট ইজ 51 ডিগ্রি সেলসিয়াস। মনে রাখবা 0 আর 100 এই দুইটা বাদে যত তাপমাত্রা আছে সবই হচ্ছে অজানা তাপমাত্রা। কারণ 0 আর 100, বরফ আর বাষ্প বিন্দু, এই দুইটা বাদে অন্য কোনো বিন্দুর তাপমাত্রা কিন্তু আমরা আগে থেকে জানি না, ঠিক আছে? তাহলে অজানা বিন্দুর তাপমাত্রা থার্মোমিটারে দেখাচ্ছে 51, বাট আমাকে প্রকৃতটা বের করতে হবে, অরিজিনালটা বের করতে হবে, যেটা আমার টার্গেট। আমার হাতে আছে নষ্ট, বের করতে হবে অরিজিনাল তাপমাত্রা, প্রকৃত তাপমাত্রা। খুব সহজে হয়ে যাবে। তাহলে থিটা প্রাইমের মান হচ্ছে
51°C, তাহলে আমাকে জিজ্ঞেস করছে প্রকৃত তাপমাত্রা কত। এটা হচ্ছে প্রকৃত তাপমাত্রা কত। এখন মনে রাখবা তোমার দুইটা জিনিসের মান সবসময় মুখস্থ, দুইটা জিনিসের মান তোমার সবসময় মুখস্থ। কি তুমি জানো যে বরফ বিন্দুর প্রকৃত তাপমাত্রাটা হচ্ছে 0°C, তুমি জানো বাষ্প বিন্দুর প্রকৃত তাপমাত্রাটা হচ্ছে 100°C। এই দুইটা জিনিস তুমি জানো আগের থেকে, দেওয়া থাকুক আর না থাকুক। এখন তোমার কাজ হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করা। ফর্মুলাটা কি ছিল এইমাত্র দেখে আসছি না ভাইয়া? ফর্মুলাটা ছিল আমাদের কি বলতো, এখন নিশ্চয়ই তোমাদের মুখস্থ হয়ে গেছে, থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস। এটা কিসের জন্য? প্রকৃত তাপমাত্রা। এরপরে কিসের জন্য নিতে হবে? আমাদের ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য, থিটা প্রাইম মাইনাস থিটা আইস প্রাইম ডিভাইডেড বাই থিটা স্টিম প্রাইম মাইনাস থিটা আইস প্রাইম। ওকে, এটা হচ্ছে আমাদের কিসের জন্য? ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য। সো দুইটার জন্য আমি অনুপাত দুইটা বের করলাম। এই দুইটা অনুপাত হচ্ছে সমান। কারো যদি মুখস্থ নাও থাকে, আগে পড়াও না থাকে, কোনো সমস্যা নেই, তুমি খালি ওই যে অনুপাতটা মনে রাখবা, অজানা মাইনাস বরফ ডিভাইডেড বাই বাষ্প মাইনাস বরফ। মান বসায় দাও। থিটার মানটা কত দেওয়া আছে ভাইয়া? জানি না। থিটা আইস কত ভাইয়া? 0। থিটা স্টিম কত ভাইয়া? 100। থিটা আইস কত ভাইয়া? 0। হ্যাঁ, আমি জাস্ট দেখাই দিচ্ছি তোমাকে। থিটা আইস হচ্ছে 0, থিটা স্টিম হচ্ছে 100, থিটা আইস হচ্ছে 0। থিটা প্রাইম কত ভাইয়া? দেখো থিটা প্রাইম কিন্তু দেওয়া আছে, ত্রুটিপূর্ণ থার্মোমিটারে তাপমাত্রা 51। থিটা আইস প্রাইম কত ভাইয়া? থিটা আইস প্রাইম হচ্ছে 4। ঠিক আছে, বরফ বিন্দুতে আমাদের তাপমাত্রাটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারে। থিটা স্টিম প্রাইম কত দেওয়া আছে? সেটা দেওয়া আছে 98, বাষ্প বিন্দুতে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্ট। থিটা আইস প্রাইম কত দেওয়া আছে? সেটা দেওয়া আছে 4। তাই তুমি যদি সব মানটাম বসায় দাও, এখান থেকে কিন্তু আনসারটা পেয়ে যাবে। যেহেতু আমাদের প্রথম অঙ্ক আমরা একটু ডিটেলসে দেখাইলাম, তাহলে উপরে আসবে 51 মাইনাস 4, নিচে আসবে 98 মাইনাস 4। 47/94 হচ্ছে 50। তাই থিটা মনে হয় 50 আসবে নাকি? বলো তো থিটা 50 আসবে কিনা? এই তোমরা কিন্তু আমার মুখে মুখে করো না, তোমরা ক্যালকুলেটারেই করো কিন্তু। হ্যাঁ, যখন তোমরা ভার্সিটি প্রিপারেশন নিতে আসবা তখন শিখিয়ে দিবে এগুলো কিভাবে এগুলা মুখে মুখে করে। আপাতত ক্যালকুলেটারেই করবা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 50°C নাকি? দেখো তো আমরা, বলো তো ঠিক আছে কিনা। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে দেখো আমার কিন্তু জিনিসপত্র একই, কনসেপ্ট কিন্তু ভাইয়া সেম। আমি কিন্তু কোনো ফর্মুলা তোমার মুখস্থ করতে বলিনি আজকের কথা, সবগুলাই কিন্তু আমি খালি একটা নিয়ম শিখাই দিচ্ছি, সেটা হচ্ছে অজানা মাইনাস বরফ ডিভাইডেড বাই বাষ্প মাইনাস বরফ। বাট শেষ, আমার থার্মোমিটার পার্ট দফা রফা। আরেকটা বইতে তোমাদের আছে এক স্থির বিন্দু। এক স্থির বিন্দু থেকে ইহজন্মে বোর্ড পরীক্ষায় কখনো কোশ্চেন আসে নাই, এবং অ্যাডমিশনও বিগত 20 বছরে মাত্র একটা কোশ্চেন আসছে এক স্থির বিন্দু থেকে, সেটা বহু আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। সো এক স্থির বিন্দু তোমাদের আপাতত লাগতেছে না। ওকে, এটা আপাতত তোমাদের লাগতেছে না, এটা বোর্ড পরীক্ষায় কখনোই দেয় না। অ্যাডমিশনে তো বললাম বিগত 20 বছরে একবার আসছে, তাও এমসিকিউতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। ওটা আমরা অ্যাডমিশনের টাইমে একটু এক্সট্রা করে দেখে নিব। তাহলে আমাদের থার্মোমিটারের পার্টটা শেষ। আমরা এখন আস্তে আস্তে চলে যাব আমাদের তাপগতিবিদ্যার জগতে। তাপগতিবিদ্যায় খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে, ধরো তাপগতিবিদ্যায় খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আমাদের অন্তস্থ শক্তি। সব একটু খাতায় হেডিং দিবা, অন্তস্থ শক্তি। অন্তস্থ শক্তি, যেটাকে আমরা ইংলিশে বলি ইন্টারনাল এনার্জি। ইংলিশে আমরা এটাকে বলি ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করে থাকি। কি দিয়ে? ইউ দিয়ে। হ্যাঁ, ইউ দিয়ে প্রকাশ করে থাকি, ইউ দিয়ে। এখন ইন্টারনাল এনার্জি আমরা পড়বো কার? ইন্টারনাল এনার্জি বা অন্তস্থ শক্তি হচ্ছে গ্যাসের। গ্যাস কিরকম? মনে করো এটা হচ্ছে একটা গ্যাস পাত্র বা সিলিন্ডার। এই হচ্ছে সিলিন্ডার। এই সিলিন্ডারে এটাকে আমরা বলি পিস্টন। এটাকে আমরা বলি পিস্টন। পিস্টন মানে হচ্ছে একটা ঢাকনা, আর কিছু না। বইয়ের ভাষায় এটাকে আমরা পিস্টন বলি। পিস্টন মানে হচ্ছে কোন একটা গ্যাস সিলিন্ডারের ঢাকনা। সেই ঢাকনার নিচে কি থাকে? অসংখ্য গ্যাস অণু থাকে। অসংখ্য গ্যাস অণু থাকে। অসংখ্য কি থাকে? গ্যাস অণু থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে গ্যাস অণু। সো এই গ্যাস অণুগুলা কি স্থির অবস্থায় থাকেন? না, এই গ্যাস অণুগুলা কিন্তু ক্রমাগত গতিশীল অবস্থায় থাকে। দেখো এরা এদিক ওদিক মুভমেন্ট করে, এদিক এদিক, এইভাবে এইভাবে মুভ করতে থাকে ক্রমাগত। ওরা দৌড়াদৌড়ি করে, এই হচ্ছে কথা। তাহলে যেহেতু ওরা দৌড়াদৌড়ি করতেছে, ওদের যদি কোনো শক্তি না থাকতো ওরা কি দৌড়াদৌড়ি করতে পারতো বলো?
দৌড়াদৌড়ি করতে পারতো, শক্তি যদি না থাকতো দৌড়াদৌড়ি করতে পারতো? যেহেতু দৌড়াদৌড়ি করে তার মানে আমি কি বুঝছি এখান থেকে? বলতো এদের একটা শক্তি আছে, এদের একটা শক্তি আছে। তাহলে এই গ্যাস অণুগুলা যে দৌড়াদৌড়ি করতেছে, দৌড়াদৌড়ি করার জন্য এদের যে শক্তিটা আছে সেই শক্তিটাকে আমরা বলি অন্তস্থ শক্তি, গ্যাসের অন্তস্থ শক্তি। এখন এই অন্তস্থ শক্তি আসলে কিসের উপর নির্ভর করে তুমি নিজেরাই আনসার দিতে পারবে। মনে রাখবা একটা গ্যাসের, এই গ্যাসগুলার তুমি যখন টেম্পারেচার মানে হচ্ছে টি বাড়ায় দিবা, টি যখন বাড়ায় দিবা তখন কি হবে জানো? তখন তুমি দেখবা গ্যাসের অণু ছোটাছুটি বাড়তেছে। অর্থাৎ তাপমাত্রা বাড়ায় দিলে গ্যাসের অণুগুলো উত্তেজিত হয়, তখন গ্যাসের অণুগুলো গতি বেড়ে যায়। কি বেড়ে যায় বলতো? গতি বেড়ে যায়। ঠিক আছে, এরা বেশি উদ্দীপনা পায়, এদের গতি অনেক বেড়ে যায়। গতি বাড়লে এদের শক্তি বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। গতি বাড়ছে মানে শক্তি বাড়ছে। শক্তিটা কি? অন্তস্থ শক্তি। অন্তস্থ শক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ইউ দিয়ে। তাহলে অন্তস্থ শক্তিটা বেড়ে যাবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস, বইয়ের একটা জিনিস বুঝতে পারি, সেটা কি? তাপমাত্রা যদি তুমি বাড়ায় দাও তাহলে আমাদের কি বাড়বে? অন্তস্থ শক্তি ইউ বেড়ে যাবে। তাহলে ইউটা কিসের উপর নির্ভরশীল? তাপমাত্রার উপর নির্ভরশীল। অর্থাৎ গ্যাসের অন্তস্থ শক্তি কিসের উপর নির্ভরশীল? আমাদের ইউটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল। বলা হয়ে থাকে ইউ হচ্ছে আমাদের টি এর সমানুপাতিক। অর্থাৎ তুমি যদি টি বাড়াও তাহলে হচ্ছে ইউ বাড়বে। এখন এই যে আমি কথাটা বললাম, এই কথাটা আমাদের বিজ্ঞানীরা বহুত আগে আবিষ্কার করছেন, এবং যে বিজ্ঞানী এই কথাটা প্রথম বের করছেন তার নাম হচ্ছে বিজ্ঞানী মেয়ার। বিজ্ঞানী মেয়ার, ঠিক আছে, বিজ্ঞানী মেয়ার। এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে। না না, র্যাঙ্কিং রোমার দরকার নেই ভাই, ওগুলো অ্যাডমিশনও আসে না। ওকে, পিস্টনে প্রেসার দিলে ওটা নিয়ে আমরা পরে। ওকে, বিজ্ঞানী মেয়ার, হ্যাঁ এলাকা আবার মেয়ে ভাইবো না, মেয়ার, বিজ্ঞানী মেয়ার। ওকে, তাহলে এই কথাটা বিজ্ঞানী মেয়ার বলে গেছে। এখন তোমাদের জন্য আমার একটা কোয়েশ্চেন আছে, তোমরা আমাকে বলো তো, মনে করো এই গ্যাসগুলা গরম হইছে, মনে করো গ্যাসটা গরম হইছে, গ্যাস গরম হইছে। গ্যাস গরম হইলে তাপমাত্রা বাড়বে না কমবে? তাপমাত্রা বাড়বে। গ্যাস গরম হইলে তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা যদি বাড়ে আমাকে বলো তো, তাপমাত্রা যদি বাড়ে আমাকে বলো তো অন্তস্থ শক্তিটা বাড়বে নাকি কমবে? অন্তস্থ শক্তি ইউটা কিন্তু বাড়বে। তাপমাত্রা যদি বাড়ে, উপরের দিকে দেখাচ্ছি, তাহলে অন্তস্থ শক্তি ইউও বাড়বে। ঠিক আছে না? এখন মনে করো তোমার রেজাল্ট বাড়ছে, তোমার রেজাল্ট বাড়ছে মানে কি? ভালো হইছে। কোনো কিছু ভালো হয় পরিবর্তনটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কোনো কিছু বাড়া মানে হচ্ছে একটা পজিটিভ পরিবর্তন। মনে করো তোমার নাম্বার বাড়ছে, পরীক্ষার নাম্বার বাড়ছে, এটা কি পরিবর্তন? পজিটিভ পরিবর্তন। সো অন্তস্থ শক্তি বাড়ছে, এই পরিবর্তনটা কি ধরনের পরিবর্তন? পজিটিভ পরিবর্তন। ঠিক আছে, সো অন্তস্থ শক্তির পরিবর্তন এটাকে আমরা ডেল্টা ইউ দিয়ে লিখি। কি দিয়ে লিখি? ডেল্টা ইউ দিয়ে লিখি। হ্যাঁ, অন্তস্থ শক্তির পরিবর্তন এটাকে আমরা ডেল্টা ইউ দিয়ে লিখি। ওকে, এখন আমাকে বলো, গ্যাস গরম হয়েছে, তাপমাত্রাও বাড়ছে, অন্তস্থ শক্তিটাও বাড়ছে। অন্তস্থ শক্তি যদি বাড়ে তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তনটা পজিটিভ না নেগেটিভ? কোনো কিছু বাড়লে কি ধরনের পরিবর্তন? ধনাত্মক পরিবর্তন, পজিটিভ। যে আমার টাকা বাড়ছে, পজিটিভ। আমার নাম্বার বাড়ছে, পজিটিভ। ঠিক আছে, কোনো কিছু বাড়া মানে পজিটিভ। আমার হাইট বাড়ছে, পজিটিভ। তাইলে কোনো কিছু যখন বাড়ে, ইউ যেহেতু এখানে বাড়তেছে, কাজেই এখানে অন্তস্থ শক্তির যে পরিবর্তনটা হবে দ্যাট ইজ ডেল্টা ইউ, সেই ডেল্টা ইউটা কি হবে? পজিটিভ হবে। সো এই জিনিসটা একটু মনে রাখবা, গ্যাস গরম হলে তাপমাত্রা বাড়বে, অন্তস্থ শক্তিও বাড়বে, অন্তস্থ শক্তির পরিবর্তন হবে পজিটিভ। আর যদি আমি বলি গ্যাসটা ঠান্ডা হয়েছে, গ্যাস ঠান্ডা হইলে টি বলতো কি হবে? কমবে। টি কমলে বলতো ইউটাও কমবে। ইউ মানে অন্তস্থ শক্তি। আর কোনো কিছু যখন কমে সেটা কি ধরনের পরিবর্তন? নেগেটিভ পরিবর্তন। কাজে এখানে অন্তস্থ শক্তির পরিবর্তন হবে নেগেটিভ। সো এই কথাগুলো কিন্তু ভাই তোমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে গ্যাস গরম হইলে আমাদের কি হয় আর গ্যাস ঠান্ডা হইলে কি হয়, এটা একটু মনে রাখো। মনে রাখবা গ্যাস যখন গরম হবে তখন আমাদের অন্তস্থ শক্তির পরিবর্তন ডেল্টা ইউ হবে পজিটিভ, গ্যাস যখন ঠান্ডা হবে অন্তস্থ শক্তির পরিবর্তন ডেল্টা ইউটা কি হবে? নেগেটিভ হবে। আই গেস বুঝতে পারছো।
এখন অন্তস্থ শক্তি আমরা বুঝে ফেললাম। এই যে অন্তস্থ শক্তি, পরে আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে কাজ, গ্যাসের কৃত কাজ। কাজে সবাই এখন হেডিং দিবা গ্যাসের কৃত কাজ, গ্যাসের কৃত কাজ। মনে রাখবা, যখন আমরা গ্যাস নিয়ে কথাবার্তা বলি তখন আমাদের দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। গ্যাস নিয়ে কথাবার্তা বলার সময় দুইটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে চাপ মানে পি, আর একটা হচ্ছে আয়তন, আয়তনটা হচ্ছে ভি। ওকে, এখন আমরা পড়তে যাচ্ছি হচ্ছে কৃতকাজ। কৃতকাজ কিভাবে বের করি একটু খেয়াল করো। কৃতকাজ তোমরা ফার্স্ট ইয়ারে কি পড়ছিলা? ফার্স্ট ইয়ারে তোমরা কৃতকাজ পড়ছো W সমান সমান F ইন্টু ডেল্টা এক্স। এফটা হচ্ছে বল, ডেল্টা এক্সটা হচ্ছে সরণ। বাট যখন গ্যাস নিয়ে আমরা পড়াশোনা করি, অর্থাৎ গ্যাসের কৃতকাজ যখন আমরা বের করতে চাই, তখন আমরা কি বলি? গ্যাসের ক্ষেত্রে কৃতকাজটা হচ্ছে W সমান সমান বলের জায়গায় আমরা বসাই দিই চাপ, আর সরণের জায়গায় আমরা বসাই দিই আয়তনের পরিবর্তন। এখন খেয়াল করে দেখো, বলের জায়গায় আমরা কি বসাচ্ছি? চাপ। সরণের জায়গায় বসে আমরা আয়তনের পরিবর্তন। এখন দেখো সরণ আসলে কি? সরণ আসলে ভাইয়া অবস্থানের পরিবর্তন। সরণ আসলে অবস্থানের পরিবর্তন, আর আমাদের এখানে অবস্থানের পরিবর্তন হচ্ছে ডেল্টা এক্স। বাট যখন আমরা গ্যাস নিয়ে কাজ করি তখন আমরা আয়তনের পরিবর্তনটা ব্যবহার করি, দ্যাট ইজ ডেল্টা ভি ব্যবহার করি। ঠিক আছে, তাহলে আমাদের গ্যাসের ক্ষেত্রে কৃত কাজটা হচ্ছে W সমান সমান পি ইন্টু ডেল্টা ভি। এখন ভাইরা খেয়াল করো, পি ইন্টু ডেল্টা ভি, ডেল্টা ভিটা কত? আয়তনের পরিবর্তন। ডেল্টা ভিটা কত? আয়তনের পরিবর্তন। এখন কোনো কিছুর পরিবর্তন মানে কি? মনে রাখবা, পরিবর্তন মানেই হচ্ছে শেষ মাইনাস আদি। পরিবর্তন মানে কি বলতো? শেষ মাইনাস আদি। তাহলে আয়তনের পরিবর্তন মানে কি? ডেল্টা ভি মানে কি? ডেল্টা ভি হচ্ছে আয়তনের পরিবর্তন। আয়তনের পরিবর্তন মানে হচ্ছে শেষ আয়তন, দ্যাট ইজ ভি টু, আর মাইনাস আদি আয়তন, দ্যাট ইজ ভি ওয়ান। তাহলে শেষ আয়তন হচ্ছে ভি টু আর আদি আয়তন হচ্ছে ভি ওয়ান ধরে নিলাম। তাহলে ডেল্টা ভি আসবে ভি টু মাইনাস ভি ওয়ান। তাহলে দেখো পি ইন্টু ডেল্টা ভি, ডেল্টা ভি কত? ভি টু মাইনাস ভি ওয়ান। তাহলে এটাই হচ্ছে আমাদের গ্যাসের ক্ষেত্রে কৃত কাজের ইকুয়েশন। তবে মনে রাখতে হবে এটা হচ্ছে সমচাপের ক্ষেত্রে কৃত কাজ, অর্থাৎ কোন একটা তাপগতীয় ঘটনা যখন সমচাপে হবে তখন আমরা কৃত কাজটাকে এইভাবে বের করে থাকি। ওকে, তাহলে দেখো আমাদের এখানে আরেকটা ছোট্ট একটু জিনিস মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। ফর এমসিকিউ তোমরা ফার্স্ট ইয়ার একটা জিনিস পড়ছো, সেটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ। পরিবর্তনশীল বল দ্বারা কাজ। পরিবর্তনশীল বল দ্বারা কাজ তোমরা কি পড়ছো? W সমান সমান ইন্টিগ্রেশন অফ F dx, এটা পড়ছো, মনে আছে? ফার্স্ট ইয়ারে কাজ ক্ষমতা শক্তিতে। এখন যখন আমি বলবো যে বল না, তুমি এবার গ্যাসের জন্য পরিবর্তনশীল চাপ দ্বারা কৃত কাজ বের করো, অর্থাৎ আমি যখন তোমাকে বলবো বলের পরিবর্তে আমি তোমাকে বলবো চাপ, পরিবর্তনশীল চাপ দ্বারা কাজ, তখন তোমার ফর্মুলা কি হবে? ফর্মুলা খুব সহজ। তোমাকে আমি বলছি যেখানে বল পাবা, যেখানে তুমি ফোর্স দেখবা, তার বদলে কি বসাবা? পি বসায় দিবা, পি বসাইলা। আর যেখানে তুমি এক্স পাবা মানে সরণ পাবা, তার বদলে কি বসাবা? তার বদলে ভি বসায় দিবা। তাহলে ডি এক্স এর বদলে ভি বসায় দিবা, তাহলে ডাব্লিউ সমান পি ডি ভি। সো এটাই হবে আমাদের চাপের ক্ষেত্রে কৃত কাজ। ওকে, এটা এমসিকিউ এর জন্য, এটা রিটেনে খুব একটা দরকার নাই। তাহলে এটা আমরা দেখে ফেললাম। হ্যাঁ, গ্যাসের ক্ষেত্রে কৃত কাজটা আমরা কিন্তু ভাইয়া দেখে ফেললাম। ওকে, গ্যাসের ক্ষেত্রে কৃত কাজটা আমরা দেখে ফেললাম। এখন আমরা একটা ছোট্ট অঙ্ক করে আবার এখানে আসবো, একটা ছোট্ট অঙ্ক করে আসবো।
অঙ্কটা দেখো কিরকম, অঙ্কটা আমাদের খুব ইন্টারেস্টিং। দেখো অঙ্কটা কি বলছে, অঙ্কটা বলছে 1 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার স্থির চাপে কোন আদর্শ গ্যাসের আয়তন 0.04 মিটার কিউব থেকে প্রসারিত হয়ে 0.05 মিটার কিউব হলো। তাহলে এইখানে একটা ঘটনা ঘটতেছে, সেটা কি ধরনের চাপে আছে? স্থির চাপে আছে। স্থির চাপ মানেই কিন্তু সমচাপ। স্থির চাপ মানেই হচ্ছে সমচাপ। স্থির চাপ মানেই কি? সমচাপ, মানে চাপটা ফিক্সড। চাপের মানটা কত? মানটা দেওয়া আছে 1 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। এখন নিউটন পার মিটার স্কয়ার এটা কিন্তু চাপের একক, ঠিক আছে? চাপের বেশ কিছু একক আছে, যেমন চাপ, ঠিক আছে? চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, যা প্যাসকেল ও তা। সো বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবা চাপের ক্ষেত্রে এই এককটা ইউজ করা হয়, প্যাসকেল। বাট কখনো কখনো তোমাদেরকে কনফিউজ করার জন্য নিউটন পার মিটার স্কয়ার এটাও ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে এখন দেখো আমাদের এখানে চাপটা কত? 1 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। সো এটা হচ্ছে আমাদের পি। তাহলে পি হচ্ছে 1 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ারকে আমরা প্যাসকেলও লিখতে পারি চাইলে। নিউটন পার মিটার স্কয়ার যেই কথা, প্যাসকেল একই কথা, প্যাসকেল লিখলাম। আর আয়তনটা শুরুতে কত ছিল? শুরুতে ছিল হচ্ছে v1। v1 এর মান ছিল 0.04 মিটার কিউব। এরপর আয়তনটা বাড়ছে, বেড়ে কত হয়েছে? শেষ আয়তনটা হয়েছে 0.05 মিটার কিউব। বহিস্থ কাজের পরিমাণ কত? দ্যাট ইজ ডাব্লিউ বের করতে বলছে। তাইলে দেখো ফর্মুলা কি ছিল আমাদের? ফর্মুলা ছিল ডাব্লিউ সমান সমান পি ইন্টু v2 মাইনাস v1। তাহলে এখানে পি কত? 1 × 10⁵ প্যাসকেল। v1 হচ্ছে 0.04 মিটার কিউব, v2 হচ্ছে 0.05 মিটার কিউব। এগুলা সবকিছু তুমি বসাই দিবা, বসাই দিলে আনসার পেয়ে যাবে। শুরুতে আয়তনটা ছিল 0.04 আর পরবর্তীতে আয়তনটা ছিল 0.05, ঠিক আছে? আচ্ছা, তাই দেখো পি এর মান হচ্ছে 1 × 10⁵, v2 হচ্ছে 0.05, v1 হচ্ছে 0.04। সো তুমি যদি সব মান টান বসায় দাও দেখবে এখানে আনসার চলে আসে 1000। আর যেহেতু কৃতকাজ, কৃতকাজের একক তোমরা কি জানো? জুল। কৃতকাজ মানেই হচ্ছে জুল। কৃতকাজ মানে কি? জুল, ঠিক আছে? তাহলে এখানে আনসার চলে আসতেছে 1000। কি 1000 আসে না? আসে 1000? দেখছো বোর্ডের প্রশ্ন কিন্তু সহজ কিন্তু। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, আমরা যেটা পড়াচ্ছিলাম তোমাদেরকে, আমরা বলছিলাম একটা অঙ্ক করে আমরা আবার এখানে ব্যাক করব। দেখো কাজ বের করার আরো কিছু সিস্টেম আছে, কাজ বের করার আরো কিছু সিস্টেম আছে। তো সেগুলো আমরা একটা একটা করে দেখব। খেয়াল করো কাজ বের করার আর কি কি সিস্টেম আছে। আমরা ক্ষেত্রফল থেকেও কাজ বের করতে পারি। মনে রাখবা কাজের মান এটা সমান সমান হচ্ছে পি বনাম ভি গ্রাফের এরিয়া, এরিয়া বা ক্ষেত্রফল। সেটা কিরকম? ধরো এই হচ্ছে পি, এই হচ্ছে ভি। তোমাকে বলা হইলো যে কোন একটা গ্যাসকে তুমি এই 1 নাম্বার বিন্দু থেকে 2 নাম্বার বিন্দুতে নিয়ে গেছো। কিভাবে নিছো? ধরো এইভাবে নিয়ে গেছো, 1 থেকে 2-তে তো নিয়ে গেছো। যখন তুমি নিয়ে গেছো 1 থেকে 2-তে যাওয়ার পথে কিছু কাজ হয়েছে, তোমাকে বলা হইলো 1 থেকে 2-তে যাওয়ার পথে কৃত কাজ কত বের করো। খুব সহজে বের করতে পারবা। নিয়মটা কি? তোমাকে বলা হয় যে পি বনাম ভি গ্রাফের এরিয়াটাই হচ্ছে কাজ। তাহলে এখানে তুমি পি বনাম ভি গ্রাফ থেকে একটা এরিয়া তৈরি করবা। পি বনাম ভি গ্রাফ থেকে একটা এরিয়া তৈরি করবা। তাই দেখো এই পি বনাম ভি গ্রাফ থেকে একটা এরিয়া তৈরি করা যায়। কিভাবে তৈরি করবা? নিয়মটা হচ্ছে তুমি এই 1 নাম্বার বিন্দু থেকে একটা দাগ দিবা এরকম, 2 নাম্বার বিন্দু থেকে আরেকটা দাগ দিবা এরকম। দেখো এখানে একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছে। ক্ষেত্রটা কিরকম? এই যে 1 নাম্বার বিন্দু থেকে একটা দাগ দিছো, 2 নাম্বার বিন্দু থেকে একটা দাগ দিছো। দেখো এখানে একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছে, একটা এরিয়া তৈরি হয়ে গেছে। এই এরিয়াটার ক্ষেত্রফলই হবে তোমাদের কিন্তু কৃতকাজ। সো এই এরিয়াটাই হবে কৃতকাজ। এই এরিয়াটাই হবে কৃতকাজ। এখন এই এরিয়া বের করার বেশ কিছু পদ্ধতি আছে, আমরা সামনে আসবো। হ্যাঁ, তোমাকে এই বিন্দুগুলা দেওয়া থাকবে। এটা মনে করো ধরো v1,
এটা মনে করো V2, এগুলো দেওয়া থাকবে। ওকে, সেগুলো এটা নিয়ে টেনশন করার কোনোই দরকার নাই। আপাতত জানো যে এরিয়া থেকে আমরা কাজ বের করতে পারি। গ্রাফটা থাকবে P ভার্সেস V গ্রাফ, Pটা থাকবে হচ্ছে প্যাসকেলে, Vটা থাকবে হচ্ছে মিটার কিউবে। যদি প্যাসকেল আর মিটার কিউবে না থাকে, প্যাসকেল আর মিটার কিউবে আনতে হবে, কনভার্ট করতে হবে। আচ্ছা, এখন খেয়াল করো, হ্যাঁ সিকিউ তো করা যাবে, সমস্যা নেই। এখন খেয়াল করে দেখো ভাইরা, আমাদের কিছু কনসেপ্ট হচ্ছে এখান থেকে শিখা লাগবে। কি কনসেপ্ট? কনসেপ্টটা হচ্ছে ভাইয়া, তোমরাই চিন্তা ভাবনা করে বলো। তোমরা চিন্তা ভাবনা করে একটা জিনিস বলবা, সেটা হচ্ছে আমাদের কৃতকাজের ইকুয়েশন কি? W সমান সমান P ইন্টু ডেল্টা ভি। ঠিক আছে, এখন আমরা দেখব কখন কৃতকাজ পজিটিভ হয় আর কখন নেগেটিভ হয়। মনে করো গ্যাসের আয়তন বাড়ছে, গ্যাসের আয়তন বাড়ছে, বলতো আয়তন যদি বাড়ে, আয়তনের পরিবর্তনটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? আমরা আগেই বলছি কোনো কিছু বাড়া মানে পজিটিভ পরিবর্তন। তাহলে গ্যাসের আয়তন যদি বাড়ে, পরিবর্তনটা হবে ডেল্টা ভি হবে পজিটিভ। ঠিক আছে, ডেল্টা ভি যদি পজিটিভ হয়, আমাকে বলো এই ডেল্টা ভি যদি ভাইয়া পজিটিভ হয়, তাহলে অবশ্যই কৃতকাজটা কি হবে? পজিটিভ হবে। ডেল্টা ভি যদি আমার পজিটিভ হয়, অবশ্যই কৃতকাজটা পজিটিভ হবে। সো গ্যাসের আয়তন বাড়লে কৃতকাজটা অবশ্যই পজিটিভ হবে। এখন যদি উল্টাটা বলি, সেটা হচ্ছে গ্যাসের আয়তন মনে করো কমছে, ভি কমছে। যদি ভি কমে, তাহলে আয়তনের পরিবর্তনটা কেমন আসবে? নেগেটিভ আসবে। ভি যদি কমে, আয়তনের পরিবর্তন আসবে নেগেটিভ। যদি আয়তনের পরিবর্তন নেগেটিভ আসে, ভি কমতেছে, তাহলে কৃতকাজটা কেমন হবে? কৃতকাজটাও কিন্তু নেগেটিভ হবে। কিভাবে বুঝলেন ভাই? দেখো, ডেল্টা ভি যদি নেগেটিভ হয়, কৃতকাজ অবশ্যই নেগেটিভ হবে। ডেল্টা ভি যদি নেগেটিভ হয়, কৃতকাজ অবশ্যই নেগেটিভ হবে। ঠিক আছে, এটা নেগেটিভ হলে ডাব্লিউটাও নেগেটিভ হবে। হয়ে গেল, এটা আমরা বুঝলাম। আরেকটা জিনিস একটু মনে রাখবা, সেটা হচ্ছে আমাদের এই যে বলতেছে গ্যাস কাজ করতেছে, গ্যাস আসলে কিভাবে কাজ করে এটা একটু বোঝা দরকার। দেখো, এই হচ্ছে আমাদের একটা গ্যাস সিলিন্ডার বা গ্যাস পাত্র, এর উপরে থাকে হচ্ছে পিস্টন, এটা হচ্ছে পিস্টন। এই পাশে কিছু গ্যাস থাকে। গ্যাসগুলা যখন নিজে কাজ করে, তখন এই গ্যাসগুলা পিস্টনকে ঠেলা মারে। পিস্টনকে ঠেলা মারলে পিস্টনটা উপরে উঠে যায়, গ্যাসের আয়তন বেড়ে যায়, কৃতকাজ হয় ধনাত্মক। তো সহজ হিসাব, গ্যাসগুলা যখন নিজে কষ্ট করে পিস্টনকে ধাক্কা দিতেছে, গ্যাসগুলা যখন নিজে কষ্ট করে পিস্টনকে ধাক্কা দিতেছে, তখন গ্যাসগুলা নিজে কাজ করতেছে। সো তখন গ্যাসের দ্বারা কৃতকাজ হবে পজিটিভ। সো মাথায় রাখবা, গ্যাস যখন নিজে কষ্ট করে কাজ করে, বা গ্যাস যখন নিজে কাজ করে, গ্যাস বলতে পারো, বা তোমাদের বইতে দেখবা গ্যাসকে কখনো কখনো সিস্টেম লিখছে। অর্থাৎ এই যে গ্যাস, এগুলাকে কখনো কখনো তাপগতীয় সিস্টেমে বলা হয়। হ্যাঁ, এই গ্যাসগুলাকে কি বলা হয়? তাপগতীয় সিস্টেমে বলা হয়। এটা বইতে কখনো কখনো লিখছে। সো কোথাও যদি গ্যাস না লিখে সিস্টেম কথাটা দেখো, কনফিউজড হবে না। সিস্টেম মানেই গ্যাস, সিস্টেম মানে কি? গ্যাস। ওকে, তাহলে গ্যাস বা সিস্টেম যদি নিজে কাজ করে, কষ্ট করে নিজে কাজ করছে, তাহলে তার জন্য কৃতকাজটা হবে পজিটিভ। আর যদি উল্টাটা হয়, সাপোজ মনে করো এই হচ্ছে আমাদের সিলিন্ডার, এই হচ্ছে পিস্টন, এই হচ্ছে সিলিন্ডার, এই হচ্ছে পিস্টন, এই হচ্ছে গ্যাসের অণু। এখন তুমি মনে করো গ্যাস নিজে এখানে কিছু করতেছে না, তুমি এসে উপর দিয়া পিস্টনে জাতা দিলা। ঠিক আছে, এই দেখো, এই হচ্ছে পিস্টন, গ্যাস নিজে কিছু করতেছে না, তুমি এসে উপর দিয়া এই পিস্টনের উপর দিলা জাতা। যদি তুমি এখানে জাতা দাও, তাহলে কি হবে? পিস্টনটা নিচের দিকে নামবে। পিস্টনটা নিচের দিকে নামলে আয়তনটা কিন্তু ভাই কমে যাবে, গ্যাসের আয়তনটা কমে যাবে। ওকে, আরো সহজভাবে বললে, এখানে গ্যাসগুলা বেকার অবস্থা আছে, গ্যাসগুলা তেমন কোনো কাজ করে নাই, বরং গ্যাসের উপরে তুমি এসে কাজ করে দিছো। তাহলে এখানে কাজটা করছে কে? তুমি না গ্যাস? তুমি করছো। কাজে এখানে গ্যাস কাজ করে নাই, কাজ করছো হচ্ছে তুমি। তাহলে তোমার দ্বারা কৃত কাজ পজিটিভ, কিন্তু গ্যাসের দ্বারা কিন্তু এখানে কোনো কাজই হয় নাই, গ্যাসের দ্বারা কৃত কাজ হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, গ্যাস কিন্তু এখানে বেকার, গ্যাসের উপর কেউ একজন কাজ করে দিয়ে গেছে, গ্যাসের উপর কেউ একজন ওদেরকে ঠেলা মারে, জাতা মেরে দিয়ে গেছে। তাহলে এখানে কি আর গ্যাস নিজে নিজে কষ্ট করে কাজ করছে না? গ্যাসের উপরেই কাজ করা হয়েছে। সো মাথায় রাখবা, যখন গ্যাসের উপর কাজ করা হয়, যখন গ্যাস, আর গ্যাস মানেই হচ্ছে সিস্টেম, তাপগতীয় সিস্টেম আর গ্যাস একই জিনিস। গ্যাস বা সিস্টেমের উপর কাজ করা হলে
ডাব্লিউটা কি বসাইতে হয়, নেগেটিভ বসাইতে হয়। এগুলা কিন্তু ভাই একটু মনে রাখতে হবে, হ্যাঁ, আমাদের সামনে এগুলা কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা কিছু জিনিসপত্র একটু দেখব। সেটা হচ্ছে এই যে আমাদের বললাম যে ক্ষেত্রফল থেকে বা এরিয়া থেকে কাজ বের করতে পারি, এগুলো আমাদের একটু প্র্যাকটিস করতে হবে, নাইলে আমরা পরীক্ষা পারবো না। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো আমরা এই কনসেপ্টের উপর কিছু অঙ্ক দেখবো, হ্যাঁ অঙ্ক দেখবো। চলো আমরা এগুলো হাতেই দিব, দেখি আমার সাথে সাথে সবাই একসাথে। এক্সাম্পল 1, এক্সাম্পল 1, মনে করো একটা গ্রাফ এরকম আছে, ঠিক আছে, এরকম আছে। এটা হচ্ছে 1 নম্বর বিন্দু, এটা হচ্ছে 2 নম্বর বিন্দু। তোমাকে 1 নম্বর বিন্দুর জন্য আয়তন দিয়ে দিল, সাপোজ এক্স অক্ষটা আছে আয়তন ভি, ওয়াই অক্ষটা আছে পি, পি মান হচ্ছে চাপ, পি মান হচ্ছে চাপ, আর এক্স অক্ষ বরাবর দেখো এখানে আয়তন আছে। 1 নম্বর বিন্দুতে আয়তন দিল, কত দিল, সাপোজ তোমাকে দিয়ে দিল 2, ঠিক আছে। এটা আয়তনটা মনে করো মিটার কিউবে আছে, পি আছে হচ্ছে প্যাসকেলে, প্রেসার আছে প্যাসকেলে। এখানে 2 নম্বর বিন্দুতে আয়তন দিল সাপোজ 4, আর 1 এবং 2 দুইটা বিন্দুতে ধরো চাপ দেওয়া আছে, চাপ দেওয়া আছে ধরো 5। ওকে, তোমাকে বলা হইলো 1 নং থেকে 2 নং এ গ্যাসকে নিতে কৃতকাজ কত। 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুতে গ্যাসকে নিতে কৃতকাজ কত। সো দেখো গ্যাসটাকে তুমি এই যে 1 থেকে 2 থেকে নিছো, তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে 1 থেকে 2 তে নিছো, 1 থেকে 2 তে নিছো, কৃতকাজ কত। সো তোমাকে যখন এরকম একটা গ্রাফ দিয়ে কৃতকাজ বের করতে বলবে, তুমি যেটা করবা এরিয়া বের করবা। কি করবা, এরিয়া বের করবা। এখন এটার এরিয়া কেমনে বের করে, খুব সহজ। নিয়ম কি শিখাইছিলাম, প্রথমে তোমাকে দেখতে হবে যে এইখানে কি হচ্ছে। 1 নম্বর বিন্দুতে চাপ ছিল কত, 5, ঠিক আছে। 1 নম্বর বিন্দুতে আয়তন কত ছিল, 2, 2 নম্বর বিন্দুতে আয়তন কত ছিল, 4, 2 নম্বর বিন্দুতে চাপ কত ছিল, 5। তাহলে 1 এবং 2 দুইটা বিন্দুতে কিন্তু চাপ ভাই হচ্ছে 5, চাপের মানটা কত, এটা 5, পি এর মানটা হচ্ছে 5। বাট 1 নম্বর বিন্দুতে আয়তন ছিল 2, 2 নম্বর বিন্দুতে আয়তন ছিল v2। তাহলে 1 নম্বর বিন্দুতে আয়তন হচ্ছে v1, 2 নম্বর বিন্দুতে আয়তন হচ্ছে v2। এগুলো নিয়ে আমাদের টেনশন করার কোনোই দরকার নাই, এই v1 v2 আমাদের আসলে চিন্তা করার দরকার নেই আপাতত। দেখো তাহলে প্রথমে তুমি দেখো আয়তনটা কিভাবে কি হয়েছে। আয়তনটা শুরুতে ছিল হচ্ছে 2, এরপরে কত হয়েছে, 4। তাহলে তুমি 1 থেকে 2 তে নিচ্ছ, 1 এ আয়তন ছিল 2, 2 এ আয়তন কত ছিল, 4। তাহলে 1 নম্বর বিন্দুতে আয়তন ছিল 2, 2 নম্বর বিন্দুতে আয়তন ছিল 4। তাহলে আয়তনটাকে তুমি 2 থেকে কততে নিছো, 4 এ নিছো। আমাকে বলো তো আয়তনটা এখানে বাড়ছে না কমছে। আয়তনটা শুরুতে ছিল 2, এখন হয়ে গেছে 4। আয়তনটা দেখো 2 থেকে আমি 4 এ নিছি, তাহলে এখানে অবশ্যই অবশ্যই আমাদের কি হয়েছে, এখান থেকে আমরা বলতে পারি যে এখানে আমাদের আয়তন বাড়ছে। গ্যাসের আয়তন বাড়ছে না কমছে, বাড়ছে। আয়তন বাড়ছে, আয়তন বাড়লে কৃতকাজ কেমন হবে, পজিটিভ। সো আমাদের প্রথম কাজ হচ্ছে কৃতকাজটা পজিটিভ নাকি নেগেটিভ হবে সেটা বের করা। সো এখান থেকে তুমি বুঝতে পারতেছো কৃতকাজটা পজিটিভ আসবে। সো পজিটিভ যদি আসে, এবার কাজ হচ্ছে কৃতকাজটা বের করা। কৃতকাজটা কিভাবে বের করব, এরিয়া থেকে। এরিয়া কিভাবে বের করে, 1 নম্বর থেকে একটা টান দিবা, 2 নম্বর থেকে একটা টান দিবা, টান দিলে পরে দেখো এখানে একটা এরিয়া তৈরি হয়ে গেছে। 1 থেকে একটা লম্বা টান দিবা, 2 থেকে একটা নিচের দিকে লম্বা টান দিবা, গ্রাফের উপর দেখো একটা এরিয়া তৈরি হয়ে গেছে, হয়ে গেল। তাহলে এই যে এরিয়াটা, এই এরিয়াটাই হবে আমাদের কৃতকাজ, ঠিক আছে, এরিয়াটাই হবে কৃতকাজ। এখন এই এরিয়াটা কিসের মতো, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা কি, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের জন্য এরিয়ার ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা বের করব, প্রস্থটা বের করব। বলো দৈর্ঘ্য কত আর প্রস্থ কত, দৈর্ঘ্য কত আর প্রস্থ কত বলো। দেখো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, তাহলে এটুক হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দেখো 2 থেকে 4 পর্যন্ত, 2 থেকে 4 পর্যন্ত। তাহলে এটুকের দৈর্ঘ্য কত হবে, 4 বিয়োগ 2, দ্যাট ইজ 2। এই যে দেখো এখানে এই পয়েন্ট হচ্ছে 4, এই পয়েন্ট হচ্ছে 2, তাহলে 4 থেকে 2 বিয়োগ দিলে কত হয়, 2, এটুক হবে দৈর্ঘ্য।
আর প্রস্থ তাহলে কত হবে? দেখো প্রস্থ হবে এতটুকু, প্রস্থ হবে আমার এতটুকু। এতটুকু কত বলতো? এই যে এতটুকু, এটা হচ্ছে আমাদের 5। তাহলে প্রস্থ আমাদের কত বলতো? 5। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2, প্রস্থ হচ্ছে 5। তাহলে এরিয়াটা কত হবে? দৈর্ঘ্য হচ্ছে 2, প্রস্থ হচ্ছে 5, এরিয়াটা তাহলে কত আসতেছে? 10। তাহলে এই এরিয়াটাই আসলে কি কৃতকাজের মান। আর কৃতকাজটা কেমন হবে? অবশ্যই পজিটিভ হবে। তাহলে কৃতকাজটা হবে W সমান সমান 10 জুল, কিন্তু তার আগে সাইনটা কি হবে? পজিটিভ। কেন পজিটিভ? কারণ এটা আমরা আগেই দেখছি আয়তন বাড়ছে তাই, আয়তন বাড়ছে তাই। ওকে, আয়তন বাড়ছে তাই, এটা আমরা দেখলাম। এখন এটা খুব সহজ একটা এক্সাম্পল। এখন আমরা আরেকটা সুন্দর এক্সাম্পল একটু দেখব, ঠিক আছে? আরেকটা সুন্দর এক্সাম্পল আমরা একটু দেখতে চাই, দেখি তোমাদের কার কিরকম আইডিয়া। এক্সাম্পল 2। এই হচ্ছে চাপ, এই হচ্ছে আয়তন। ওকে, হইল। তোমাদেরকে এরকম একটা গ্রাফ দেওয়া হইলো। এই হচ্ছে 1 নাম্বার বিন্দু, এই হচ্ছে 2 নাম্বার বিন্দু। 1 নাম্বার বিন্দুতে তোমাকে চাপ দেওয়া আছে ধরো 4 প্যাসকেল, 2 নাম্বার বিন্দুতে ধরো চাপ দেওয়া আছে 8 প্যাসকেল। 1 নাম্বার বিন্দুতে ধরো আয়তন দেওয়া আছে 2 মিটার কিউব, 2 নাম্বার বিন্দুতে ধরো আয়তন দেওয়া আছে 8 মিটার কিউব। ওকে, ভি আছে হচ্ছে মিটার কিউবে আয়তন, আর পি আছে হচ্ছে প্যাসকেলে। তোমাকে বলা হলো যে একটা গ্যাসকে তুমি 1 থেকে 2 এ নিয়ে গেছো, 1 থেকে 2 এ নিয়ে গেছো। একটা গ্যাসকে তুমি 1 থেকে 2 এ নিয়ে গেছো, 1 থেকে 2 এ নিয়ে গেছো, ঠিক আছে? তোমার কাজ হচ্ছে 1 থেকে 2 এ যাওয়ার পথে কৃতকাজ বের করা, কৃতকাজ বের করা, কৃতকাজ বের করা। আবারও আগের মতো যখনই তুমি এই টাইপের গ্রাফ দেখবা, তুমি কি বুঝবা? আগে দেখবা কি হয়েছে। 1 নাম্বার বিন্দুতে, 1 নাম্বার বিন্দুতে আমার আয়তন কত ছিল? 2 মিটার কিউব। 2 নাম্বার বিন্দুতে আমার আয়তন কত হয়েছে? 8 মিটার কিউব। দেখো 1 নাম্বার বিন্দু, এই যে এটা হচ্ছে 1 নাম্বার বিন্দু। 1 নাম্বার বিন্দুতে আমাদের আয়তনটা কত? 2 মিটার কিউব। আর 2 নাম্বার বিন্দুতে আমাদের আয়তনটা কত? 8 মিটার কিউব। তাহলে আয়তনটা ছিল কত? 2। 2 থেকে আয়তনটা হইছে কত? 8। তাহলে আয়তনটা 2 থেকে 8 হইছে। আয়তনটা বাড়ছে না কমছে? আয়তনটা 2 থেকে 8 হইছে, আয়তনটা 2 থেকে 8 হইছে। বাড়ছে না কমছে? বাড়ছে, বাড়ছে। তাহলে এখান থেকে আমরা শিওর যে আয়তন বাড়ছে, দ্যাট ইজ ভি বাড়ছে। ভি যদি বাড়ে কৃতকাজটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? উত্তর হচ্ছে পজিটিভ হবে। প্রথমে তুমি দেখবা কৃতকাজ পজিটিভ না নেগেটিভ, উত্তর হচ্ছে পজিটিভ। ভি বাড়লে পজিটিভ হবে কৃতকাজ। এখন তুমি এরিয়া বের করবা, এরিয়া বের করবা। এখন দেখো তো এখানে একটা এরিয়া তৈরি হয়েছে না? তুমি 1 থেকে একটা টান দিবা, 2 থেকে একটা টান দিবা, টান দিলে এরিয়া তৈরি হয়ে গেল। এই হচ্ছে এরিয়া। তাহলে এই এরিয়াটা কত হবে? দেখো এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম ক্ষেত্র, এরিয়াটা হবে একটা ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হয়? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। এখন দেখো হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল কত? সমান্তরাল দুইটা বাহুর যোগফল কত? দেখো এইখানে আমাদের এই যে সমান্তরাল দুইটা বাহু, একটা বাহু হচ্ছে এইটা আর একটা বাহু হচ্ছে এইটা। এই সমান্তরাল দুইটা বাহু কত কত? এই বাহুটা হচ্ছে খেয়াল করে দেখো আমাদের 4, আর আমাদের বড় যে বাহুটা সেটা হচ্ছে এই যে আমাদের এতটুকু। বড় বাহুটা হচ্ছে আমাদের এতটুকু। বড় বাহুটা কত? দেখো এই যে 8। তাহলে ছোট বাহুটা হচ্ছে 4, আর আমাদের বড় যে বাহুটা সেটা দেখো কত? 8। দেখো ছোট বাহুটা হচ্ছে 4 আর বড় যে বাহুটা সেটা দেখো সেটা হচ্ছে 8। ওকে, তাহলে দেখতেই পাচ্ছ একটা হচ্ছে 4 আর একটা কত? বড়টা হচ্ছে 8। হ্যাঁ, এই যে 8 দেখা যাচ্ছে। তাহলে একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 8 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এইটা হচ্ছে দুইটা সমান্তরাল বাহু, এই দুইটা ফালি, তাদের মধ্যে দূরত্বটা কত? তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে এতটুকু, এতটুকু। এই দূরত্বটা কত?
এটা হচ্ছে 2, এটা হচ্ছে 8, 2 থেকে 8-এ যাচ্ছ, তাহলে এই ডিস্টেন্সটা কত? এটা হচ্ছে 2, এটা হচ্ছে 8, তাহলে এই পার্থক্যটা হবে 8 বিয়োগ 2, দ্যাট ইজ 6। তাহলে 2 থেকে 8-এ গেলে 8 থেকে 2 বাদ দাও 6, তাহলে এটাই হবে সমান্তরাল দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে সমান্তরাল দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব হবে গোলাপি কালার অংশটুকু, দ্যাট ইজ 6। এবার বলো কত আসে? হাফ ইন্টু 4 প্লাস 8, 4 প্লাস 8 কত? 12, ঠিক আছে। 12 ইন্টু 6 কত? 72, এটা আসবে হচ্ছে 36, ঠিক আছে। তাহলে আনসার হচ্ছে 36। তাহলে কৃত কাজটা কত আসতেছে? প্লাস 36 না মাইনাস 36? যেহেতু আমাদের কৃত কাজটা পজিটিভ আসছে, এটা হবে প্লাস 36। কৃত কাজটা আসতেছে প্লাস 36 জুল। কৃত কাজটা আসতেছে কত? প্লাস 36 জুল। হ্যাঁ হ্যাঁ, ওইভাবেও যাবে, কোনো সমস্যা নাই। কেউ যদি আলাদা ভেঙে করতে চাও তাও হবে। না মিম 36 হবে ইনশাল্লাহ, হ্যাঁ 36 হবে। হ্যাঁ ম্যাথমেটিক্যালি করতে চাইলে করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আমাদের ক্লাস শেষের দিকে, আর টেনশন নিও না, ওই আর অল্প একটু আছে। হ্যাঁ একটু ক্লাসে থাকি সবার, অল্প একটু আছে। হ্যাঁ আমাদের কিন্তু একটু কষ্ট করতে হবে এখন, যেহেতু শেষের দিক না, শেষের দিকে তবে একটু পড়াশোনাটা বাড়াইতে হবে, ঠিক না? আচ্ছা আচ্ছা, গেল। তাহলে এবার আমরা এই জিনিসটাকে একটু ঘুরায় দিব, দেখি এই জিনিসটাকে একটু ঘুরায় দিব। চলো এক্সাম্পল 3, এই জিনিসটাকে একটু ঘুরায় দিব। এক্সাম্পল 3, ওকে, এই জিনিসটাকে একটু ঘুরায় দিব। এক্সাম্পল 3, এক্সাম্পল 3 তে দেখো কি হবে। এক্সাম্পল 3 টা অনেকটা এরকম, পি ভি। এক্সাম্পল 3 টা হচ্ছে গ্রাফটা এইভাবে, এইখানে আছে হচ্ছে তোমার 1 নম্বর বিন্দু, এইখানে আছে তোমার 2 নম্বর বিন্দু। তোমাকে বলা হইলো যে একটা গ্যাসকে তুমি 1 থেকে 2 তে নিয়ে আসতেছো এইভাবে, এই যে এইভাবে নিয়ে আসতেছো 1 থেকে 2 তে, 1 থেকে 2 তে নিয়ে আসতেছো। তাইলে তোমার গ্যাসটা ছিল 1 এ, নিয়ে আসছো কোথায়? 2 এ। এবং বলে দেওয়া হইলো ভি আছে হচ্ছে মিটার কিউবে, পি আছে হচ্ছে প্যাসকেলে। বলে দেওয়া হইলো যে তোমার এই 1 নম্বর বিন্দুতে আয়তনটা ছিল 8 মিটার কিউব, আর বলা হইলো 2 নম্বর বিন্দুতে আয়তনটা ছিল, হয়ে গেছে 2 মিটার কিউব। ওকে, ঠিক আছে, বুঝছো? এখন কিন্তু ঘটনা ভিন্ন, এখন কিন্তু উল্টা। এখন কিন্তু দেখো ঘটনা ভিন্ন, উল্টা। 2 নম্বর বিন্দুতে চাপ ধরো দেওয়া আছে 4 প্যাসকেল, 1 নম্বর বিন্দুতে চাপ ধরো দেওয়া আছে 6 প্যাসকেল। এখন তোমাকে বলা হইলো কৃত কাজ কত? 1 থেকে 2 এ গ্যাসটাকে নিতে কৃত কাজ কত? 1 থেকে 2 নং বিন্দুতে নিতে কৃত কাজ কত? আচ্ছা এবার দেখো 1 থেকে 2 নাম্বার বিন্দুতে নিতে কৃত কাজ কত? তুমি বলবা ভাই এটা আগের অঙ্ক, কিন্তু না, একটা সমস্যা। আগের অঙ্ক না, একটা সমস্যা আছে। কি সমস্যা? দেখো আমি বলছিলাম অঙ্ক করার আগে আগে দেখবা কি হইছে। তুমি দেখো তো এখানে কি হইছে। 1 নাম্বার বিন্দুতে ছিল, যখন 1 নাম্বার বিন্দুতে ছিল তখন তার আয়তনটা কত ছিল? ছিল 8। কিন্তু যখন 2 নাম্বার বিন্দুতে আসলো তখন তার আয়তন কত হলো? দেখো হয়ে গেছে 2। তাই দেখো আয়তনটা ছিল 8, হয়ে গেছে কত? 2। তাহলে আয়তনটা কিন্তু ভাইয়া ছিল 8, হইছে 2। দেখো 1 নম্বর বিন্দুতে ছিল 8, হইছে 2। তাহলে 8 থেকে 2 হয়ে গেছে, 8 থেকে 2 হয়ে গেছে। 1 থেকে 2 তে আসছে, আয়তনটা 8 থেকে 2 হয়ে গেছে, 8 থেকে 2 হয়ে গেছে। তাহলে এখানে আয়তনের পরিবর্তনটা কেমন হয়েছে? দেখো আয়তনটা কিন্তু 8 থেকে 2 হয়ে গেছে। আয়তনটা 8 থেকে 2 হয়ে যাওয়া মানে আয়তনটা কমে গেছে। আয়তন কমলে কৃতকাজ অবশ্যই নেগেটিভ হবে। কৃতকাজ যদি নেগেটিভ হয় ডাব্লিউটা কি আসবে ভাইয়া? তুমি কিছু বুঝো আর না বুঝো, একটু বুঝো, ডাব্লিউটা নেগেটিভ। এরপরে তুমি মনের সুখে এরিয়া বের করো। এবার তুমি মনের সুখে এরিয়া বের করো। এরিয়া কি আমার বলার দরকার আছে? তোমরা তো এখন এরিয়া বের করার এক্সপার্ট। এটা একটা কি বলতো? ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি শিখাইছে? হাফ ইনটু সমান্তরাল দুই বাহুর যোগফল। সমান্তরাল দুইটা বাহু কত? এই যে এই বাহুটা হচ্ছে দেখো 4, এই যে এই বাহুটা হচ্ছে 4, আর এই বড় বাহুটা কত? দেখো তো এই বড় বাহুটা
এই বড় বাহুটা হবে এই যে এতটুকু, বড় বাহুটা হচ্ছে দেখো আমাদের 6, এটা হচ্ছে 6। ওকে, তাহলে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 6। ওকে, তাহলে সমান্তরাল দুইটা বাহু কত আছে, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে এই যে 6। আর তাদের মধ্যবর্তী দূরত্ব কত, সমান্তরাল দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব হচ্ছে এতটুকু। এই দূরত্বটা কত হবে, এখানে 2 এখানে 8, তাহলে দূরত্ব হবে 8 বিয়োগ 2 দ্যাট ইজ 6। তাহলে এখানে মধ্যবর্তী দূরত্ব হবে 6। তাই কত আসে দেখো, 4 যোগ 6 করলে কত আসে, 10। হ্যাঁ, 10 5 6 30। তাহলে এখানে এরিয়াটা আসতেছে কত, 30। এরিয়াটা আসতেছে 30। কিন্তু কৃত কাজ কত আসবে, এখানে অনেকেই ভুল করে। কৃত কাজ এটার মান 30, কিন্তু কৃত কাজটা কেমন হবে ভাইয়া, নেগেটিভ। এই কারণে দেখো লাল কালারের কালিতে মাইনাস চিহ্ন দিলাম। কৃত কাজটা এখানে কি হবে, -30 জুল। এটা কিন্তু সাবধান, এটা কিন্তু সাবধান, ভুল করবা না। কৃত কাজটা হবে -30 জুল। ওকে, হয়ে গেল। এখন লাস্ট তোমাদের কৃত কাজের A to Z হয়ে যাচ্ছে একদম লাস্ট একটা প্রশ্ন, খুবই সোজা, একটু ধোঁকাবাজি আছে এই প্রশ্নটার ভিতরে। প্রশ্নটার ভিতরে একটু ধোঁকাবাজি আছে, দেখো ধোঁকাবাজিটা কি। এক্সাম্পল 4, এই প্রশ্নটার ভিতরে একটু ধোঁকাবাজি আছে, ইচ্ছা করে স্যার একটা ধোঁকা দেয় তোমাদের। এটা হচ্ছে 1 নম্বর বিন্দু, এটা হচ্ছে 2 নম্বর বিন্দু। তোমাকে বলা হচ্ছে একটা গ্যাসকে তুমি 1 থেকে 2 তে নিয়ে গেছো, 1 থেকে 2 তে নিয়ে গেছো, ঠিক আছে। 1 নম্বর বিন্দুতে ধরো চাপ দেওয়া আছে P1 সমান সমান 5 প্যাসকেল। 2 নম্বর বিন্দুতে ধরো চাপ দেওয়া আছে P2 সমান সমান 10 প্যাসকেল। বাট আয়তনটা দুইটা বিন্দুতেই সেম, আয়তনটা হচ্ছে 2 মিটার কিউব। প্রশ্ন করা হচ্ছে 1 থেকে 2 নং বিন্দুতে নিতে কৃত কাজ কত, কৃত কাজ কত, কত বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ, সমচাপীয় করতে পারবা ভাইয়া, করতে পারবা। অনেক কমেন্ট একসাথে আসতেছে তো আমি একদম দেখতেও পারতেছি না আর কি, অনেক কমেন্ট, বুঝছো, অনেক কমেন্ট আসতেছে, লাফায় লাফায় কমেন্ট করতেছে তোমরা, মাশাআল্লাহ। দেখো এখানে ধোকাটা হচ্ছে, এটা তুমি গ্রাফ যখন বানাইতে যাবা বানাইতে পারবা না, এরিয়া বানাইতে পারবা না। দেখো এটা একটা লাইন, লাইন থেকে তুমি কি এরিয়া বের করবা, পারবা না। এটা একটা কাঠি, এই কাঠি তো তুমি কোনো এরিয়া তৈরি করতে পারবা না, ঠিক আছে। কাজেই এইখানে অ্যাকচুয়ালি তোমার এরিয়ার দিকে তাকানোরও দরকার নাই। দেখো এখানে শুরুতে আয়তন কত ছিল, 1 নম্বর বিন্দুতে আয়তন ছিল 2, আবার 2 নম্বর বিন্দুতে আয়তন কত, দেখো আয়তন কিন্তু চেঞ্জ হয় নাই, শুরুতে যা ছিল আয়তন লাস্টেও কিন্তু আয়তন তাই আছে। দেখো আয়তন কিন্তু সেম, আয়তন কিন্তু 2ই আছে, আয়তন কিন্তু ভাইয়া ফিক্সড আছে, 2 আছে। তাহলে V2 সমান কিন্তু 2। তাহলে এটা কিন্তু আয়তন V এর কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, নো চেঞ্জ। আয়তনের পরিবর্তন যদি শূন্য হয় মনে রাখবা কৃতকাজও কত হবে, শূন্য হবে। কারণ আয়তনের পরিবর্তন দেখে দেখে আমরা কৃতকাজ মাপি। সো আয়তনের পরিবর্তন যদি না হয়, আয়তনের পরিবর্তন যদি শূন্য হয় কৃতকাজও কেমন হবে ভাই, শূন্যই হবে, মনে রাখবা। আয়তনের পরিবর্তন যদি শূন্য হয় কৃতকাজও কেমন হবে ভাই, শূন্যই হবে। এখন আমরা আসলে আমাদের ক্লাসের একদম ফাইনাল পয়েন্টে চলে আসছি। আমাদের ফাইনাল পয়েন্টটা ছিল যে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা পড়বো। সো তাপগতিবিদ্যার প্রথম সূত্র এখন তোমাদের কাছে পানি ভাত লাগবে। সবাই একটু ভাইরে হেডিং দিয়ে ফেলো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ভিতরে যা কিছু ছিল আমরা অলরেডি পড়ে ফেলছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমাদের কি বলে, প্রথম সূত্রটা আমাদের বলে, মনে করো এইটা হচ্ছে একটা সিলিন্ডার, ঠিক আছে। এই সিলিন্ডারে বেশ কিছু গ্যাস অণু আছে। তুমি এখানে কিছু তাপ দিলা, এখানে তুমি কিছু তাপ দিলা, এইরকম কিছু তাপ দিলা। তাপটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, তাপটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি। যখনই তুমি তাপ দিবা, তাপ দিলে পরে কিছু কাহিনী হবে। কাহিনী হবে হচ্ছে তাপ দিলে পরে এই গ্যাস অণুগুলা তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়লে পরে এগুলো ছোটাছুটি করবে, ছোটাছুটি করলে পরে কি হয়, এদের শক্তি বেড়ে যায়। অর্থাৎ মোট কথা হচ্ছে তাপ দিলে পরে এই গ্যাস অণুগুলার কি বাড়বে, অন্তস্থ শক্তি বাড়বে। কি বাড়বে, অন্তস্থ শক্তি বাড়বে, সেটাকে আমরা ডেল্টা ইউ লিখি। আর কি হবে, এই গ্যাস অণুগুলো এখন গতিশীল হবে, গতিশীল হইলে পরে এই গ্যাস অণুগুলো ছোটাছুটি করবে। এই গ্যাস অণুগুলো ছোটাছুটি করার সময় পিস্টনকেও আঘাত করবে। সো পিস্টনকে যখন আঘাত করবে পিস্টনটা উপরে সরে যাবে,
পিস্টন উপরে সরে গেলে এটার অর্থ কি? গ্যাস অণুগুলা কষ্ট করে ধাক্কা দিয়ে দিয়ে পিস্টনটাকে উপরে সরাচ্ছে, গ্যাস এখানে কাজ করতেছে, অর্থাৎ তাপ গ্রহণ করে গ্যাসটা অন্তস্থ শক্তি যেমন বাড়াইছে তেমনি কাজ করছে। গ্যাস কাজ করে কত? গ্যাসের কৃত কাজটাকে আমরা বলি হচ্ছে ডাব্লিউ। তাহলে এখানে দেখো আমি দিচ্ছি কি কিউ, পাচ্ছি কি ডেল্টা ইউ আর ডাব্লিউ। মনে রাখবা শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসারে তুমি যেই পরিমাণ শক্তি দিবা কোনো কিছুতে আবার একই পরিমাণ শক্তি ফিরে পাবা। সো তুমি এখানে কি পরিমাণ শক্তি দিচ্ছ এটা হচ্ছে তোমার ইনপুট। ইনপুটটা কত? কিউ, ইনপুট এনার্জি। এটা আমি এমনি বলতেছি, ইনপুট এনার্জিটা হচ্ছে কিউ, আর তুমি আউটপুট হিসেবে দুইটা এনার্জি পাচ্ছ, একটা হচ্ছে ডেল্টা ইউ আর একটা হচ্ছে কৃত কাজ। সো এটা হচ্ছে, এগুলো হচ্ছে তোমার আউটপুট এনার্জি, আউটপুট এনার্জি। সো মনে রাখবা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাকচুয়ালি আসছে হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা থেকে, এটা এমসিকিউতে প্রায়ই আসে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আসছে হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা থেকে, অর্থাৎ তুমি যা দিবা তাই আবার বুঝে পাবা। ঠিক আছে, তুমি যদি 10 টাকা বের করো তাই 10 টাকাই আবার ফেরত পাবা। তুমি যদি 10 জুল শক্তি দাও এই 10 জুল শক্তি আবার ফেরত পাবা। তুমি যদি ইনপুটে হচ্ছে কিউ পরিমাণ তাপ দাও তুমি আউটপুটে পাবা ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিউ এর মান আসলে ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ এর সমান। হ্যাঁ, অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসারে ইনপুট এনার্জি আর আউটপুট এনার্জি সমান হয়। তুমি ইনপুটে যা দিবা আউটপুট তাই পাবা। ঠিক আছে, বাস্তব জীবনে কিন্তু এরকম হয় না যে আমরা ধরো পরীক্ষা অনেক সময় কি হয়, অনেক এফোর্ট দিছো নাম্বার ভালো আসে নাই, মানে কি ইনপুট অনেক আউটপুট ভালো আসে নাই, হইতেই পারে, কিছু করার নাই, রিয়েল লাইফ এরকম হয়, মেনে নিতে হয়। ঠিক আছে, আচ্ছা এখন এইখানে একটা ছোট্ট কথা বলি কিউ কে নিয়ে। কিউ কে নিয়ে ছোট্ট একটা কথা কি মনে রাখবা, কিউ মানে হচ্ছে তাপ। তাপ যদি গ্রহণ হয়, তাপ যদি গ্রহণ হয় অবলিক তাপের যদি শোষণ হয়, তাহলে মনে রাখবা কিউ এর ভ্যালুটা বসাইতে হয় পজিটিভ। তাপ যদি তুমি গ্রহণ করো কিউ এর ভ্যালুটা পজিটিভ বসাইতে হয় পজিটিভ। আর তাপের যদি বর্জন হয়, গ্যাসগুলো যদি তাপ বর্জন করে বা তাপ ছেড়ে দেয়, তাপ ছেড়ে দেয়, গ্যাস যদি তাপ বর্জন করে বা ছেড়ে দেয় সেই ক্ষেত্রে কিউ এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। এটা মনে রাখবা। ওকে, আর ডেল্টা ইউ আর ডাব্লিউ কে নিয়ে তো আমরা ডিটেলস অনেক কথাবার্তা বলছি, ডেল্টা ইউ কখন কি হবে, ডাব্লিউ কখন কি হবে, ডিটেলসে কথাবার্তা বলছি না, সেগুলো নিয়ে টেনশন নাই। ওকে, আচ্ছা ডিটেলসে কথাবার্তা বলছি। তোমাদের মনে আছে যে গ্যাস যখন নিজে কাজ করে ডাব্লিউ হয় পজিটিভ, গ্যাসের উপর যখন কেউ কাজ করে জাতা দিয়ে ডাব্লিউ হয় নেগেটিভ। সিস্টেম যখন গরম হয়, গ্যাস যখন গরম হয় তাপমাত্রা বাড়ে, ইউ বাড়লে ডেল্টা ইউ হয় পজিটিভ। সিস্টেম যখন ঠান্ডা হয় টি কমে, ইউ কমে, তখন ডেল্টা ইউটা হয়ে যায় নেগেটিভ। সেগুলো তোমাদের জানা আছে। হ্যাঁ, এখন আমরা এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এই সূত্রটাকে কাজে লাগিয়ে প্রচুর অঙ্ক সলভ করতে পারি। কিরকম অঙ্ক খেয়াল করে দেখো। আমাদের এইরকমই একটা অঙ্কে আমরা যাব, তার আগে তোমরা বলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন সূত্রের বিশেষ রূপ। দেখো ক্লাসে যা পড়াবো পরীক্ষায় তাই আসবে, একদম গ্যারান্টি। দেখো সিলেট বোর্ড 25 সালে আসছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন সূত্রের বিশেষ রূপ। বয়েল, চার্লস, ভিন এগুলোর দিকে তাকানোর দরকার নাই, তুমি জানো এটা আসলে শক্তির সংরক্ষণশীলতা বা শক্তির নিত্যতা থেকে আসছে, আমি বুঝাই দিলাম এই মাত্র। ওকে, আরেকটা দেখো, এই যে গ্যাসীয় পদার্থের অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করে। অভ্যন্তরীণ শক্তি মানে হচ্ছে অন্তস্থ শক্তি, মানে হচ্ছে ইউ। অভ্যন্তরীণ শক্তি মানে অন্তস্থ শক্তি মানে হচ্ছে ইউ। তাহলে ইউটা কিসের উপর নির্ভর করে? আমরা দেখছিলাম ইউটা আসলে টি বা তাপমাত্রার উপর নির্ভর করে। পড়াইছি একদম ক্লিয়ারলি, যেগুলা যেগুলা পড়াইছি ওগুলা কিন্তু পরীক্ষা আসছে, দেখছো প্রচুর পরীক্ষা আসছে। অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি কিন্তু তাপমাত্রা বা টি এর উপর নির্ভর করে। ওকে, আচ্ছা তারপরে আমরা আমাদের একটা প্রবলেম সলভ করে ফেলি। দেখো একটা উদ্দীপকের প্রবলেম কি বলছে, সিলেট বোর্ড 23 সালে আসছে। কি বলছে দেখো, একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, খুবই সুন্দর। গ্যাসের চাপ 400 প্যাসকেল স্থির রেখে সিস্টেমে 800 জুল তাপশক্তি প্রদান করা হয়। তাহলে সিস্টেমে তাপশক্তি প্রদান করা হয়েছে, এটার মানে কি? মনে করো আমারে কেউ একজন পোলাও মাংস খাইতে দিছে, বা আমাকে কেউ একজন বইয়ের ভাষায় বলতে পোলাও মাংস প্রদান করছে। এর মানে কি? আমি পোলাও মাংস খাইছি। আমাকে কেউ একজন পোলাও মাংস প্রদান করছে মানে কি? আমি পোলাও মাংস খাইছি, আমি পোলাও মাংস গ্রহণ করছি, আমি পোলাও মাংস শোষণ করছি। ঠিক একইভাবে কেউ একজন সিস্টেমে, মানে সিস্টেম মানে কি? গ্যাস। সিস্টেম মানে কি বলতো? গ্যাস। সিস্টেম মানেই গ্যাস, সিস্টেম মানে কি? গ্যাস। কেউ একজন গ্যাসে কি করছে? 800 জুল তাপশক্তি প্রদান করছে। তাহলে সিস্টেম কি বসেছিল? না, সিস্টেম 800 জুল তাপশক্তি নিছে, শোষণ করছে, গ্রহণ করছে। তাহলে এইখানে আসলে সিস্টেমটা কি করছে? তাপশক্তি গ্রহণ করছে। তাহলে সিস্টেম যদি তাপশক্তি গ্রহণ করে, কতটুকু তাপশক্তি গ্রহণ করছে? 800। তাহলে এখানে আমাকে বলো কিউ এর মান প্লাস 800 লিখবা নাকি মাইনাস 800 লিখবা? মনে রাখতে হবে
এখানে যেহেতু গ্রহণ হচ্ছে, তাপ শক্তিটা প্রদান করছে, গ্রহণ করছে, খাইছে, শোষণ করছে, যেহেতু গ্রহণের কথা বলা হয়েছে, কাজেই আমাদেরকে কিউবের মান প্লাস নিতে হবে, মাইনাস কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা। আর বলছে কৃত কাজ 1200 জুল পাওয়া যায়। এইখানে কৃত কাজ 1200 জুল বলছে, কোনো ঝামেলা নাই। তাহলে কৃত কাজ হচ্ছে 1200, ডাব্লিউ হচ্ছে 1200। ঠিক আছে, ডাব্লিউটা কত ভাইয়া? 1200। ডাব্লিউটা কত ভাইয়া? 1200। জিজ্ঞেস করছে অন্তস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো। অন্তস্থ শক্তির পরিবর্তন মানে কি? ডেল্টা ইউ। ডেল্টা ইউ কত বের করতে বলছে? ডেল্টা ইউ কত বের করতে বলছে? খেয়াল করো কিভাবে বের করবা। ফর্মুলা তো জানো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, কিউ সমান সমান ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ। ঠিক আছে, এখন তুমি বলতে পারো ভাইয়া আমাদের বইতে তো দেখছি এইটা, ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। দুইটাই কারেক্ট, তবে যখন আমরা এই যে ছোট্ট ডি ব্যবহার করি, একটু বলে নেই তোমাদেরকে, ছোট্ট ডিটা যখন ব্যবহার করি, এই ছোট ডিটা যখন ব্যবহার করি, এটা হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন বুঝাইতে। বাট বাস্তবে তাপগতিবিদ্যায় কি আমরা অল্প পরিমাণ তাপ শক্তি দেই না? 1200, 1300, 1400 অনেক বেশি পরিমাণ তাপ শক্তি ব্যবহার করি। কাজেই সঠিক হচ্ছে কিউ সমান সমান ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ ব্যবহার করে, এটা হচ্ছে সঠিক। আর বইতে অনেক বইতে এটাও আছে, আবার অনেক বইতে এটাও আছে, তোমরা যেটা খুঁজে ব্যবহার করতে পারো। বাট যদি বলি সঠিকটা ব্যবহার করতে চাও কিনা, যদি তুমি বলো যে হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে মোর সঠিক, বেশি সঠিক। এটা যে ভুল তা না, বাট এটা বেশি সঠিক। ঠিক আছে, তাই দেখো কিউ এর মান কত দেওয়া আছে কোশ্চেনে। কিউ এর মান আমরা ইউজ করব হচ্ছে এই যে 800। ডেল্টা ইউ জানি না, ডাব্লিউ কত দেওয়া আছে? 1200। ঠিক আছে, তাহলে আমার এখানে ডেল্টা ইউটা কত আসবে? তুমি যদি ক্যালকুলেশন করো এটা পাবো হচ্ছে -400। এটা পেয়ে গেলে তুমি -400। ওকে, তাহলে এটার আনসার কত আসে? -400 আসে। আসেনি? আসে, সুন্দর, সাবাস। এখন দেখো সেম প্রশ্নই রিটেনেও দেয়, সেম প্রশ্ন সিকিউতে দাও। কিভাবে দেখো? সেম প্রশ্ন সিকিউতে, কই গেল, এই তো সেম প্রশ্ন সিকিউতে। বরিশাল বোর্ড 25 সাল, দেখো কি বলছে। 5 × 10⁵ প্যাসকেল চাপে কোনো আবদ্ধ গ্যাসে 2400 জুল তাপ সরবরাহ করা হয়। আবারও একই কথা, একটা সিস্টেমে বা গ্যাসে তুমি তাপ শক্তি সরবরাহ করছো। সরবরাহ মানে কি? সাপ্লাই দিছো। মনে করো আমারে কেউ একজন পোলাও মাংস সাপ্লাই দিছে, সরবরাহ করছে, আমি কি বসে থাকবো? না, আমি পোলাও মাংস খাবো, আমি শোষণ করব, গ্রহণ করব। ঠিক একইভাবে সিস্টেমে তুমি যখন 2400 জুল তাপ সরবরাহ করছো, সিস্টেম কি বসে থাকবে বা গ্যাস কি বসে থাকবে? না, গ্যাস কি করবে? তাপটাকে গ্রহণ করবে। তাহলে এখানে তাপের কি হয়েছে? গ্রহণ হয়েছে। তাপের গ্রহণ হলে কিউ এর মান পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কতটুকু তাপ গ্রহণ হয়েছে? 2400 জুল। তাহলে কিউ এর মান কত এখানে? +2400। কিউ এর মান হচ্ছে +2400। 5 × 10⁵ প্যাসকেল চাপে, 5 × 10⁵ প্যাসকেল চাপে, খুব ভালো। 5 × 10⁵ প্যাসকেল চাপে, তাহলে চাপটা এখানে নির্দিষ্ট 5 × 10⁵। এই পরিমাণ তাপ যখন দিছো, গ্যাস কি হয়েছে? উত্তেজিত হয়ে গেছে, ওরা লাফালাফি শুরু করছে, পিস্টনকে ধাক্কা দেওয়া শুরু করছে। ধাক্কা দিলে পরে কি হয়েছে? গ্যাসের আয়তন চেঞ্জ হয়ে গেছে। আয়তন চেঞ্জ হয়ে কত হয়েছে দেখো, আয়তন ছিল এত, 1.6 × 10⁻10³ সেন্টিমিটার কিউব। এই একক গুলা দেখলে আমার বিরক্তি লাগে। এই কি ভুংচুং একক দিয়ে রাখে, সেন্টিমিটার কি ইচ্ছা করে এগুলা দেয় তোমাদেরকে কনফিউজ করার জন্য। মনে রাখবা, তাপগতিবিদ্যায় যত অঙ্ক করবা চেষ্টা করবা প্রেসারকে প্যাসকেলে রাখতে, মিটার কিউবকে অলওয়েজ আমাদের আয়তনটাকে মিটার কিউবে রাখতে। যখন এইসব সেন্টিমিটার কিউব পাবা, প্রথম কাজ হচ্ছে এগুলারে মিটার কিউবে নিয়ে নিবা। এটা একটা সুবিধা আছে, যখন এই ধরনের উল্টাপাল্টা একক থাকবে, তুমি যখন এগুলাকে মিটার কিউবে সুন্দর করে পরীক্ষার খাতায় নিবা, তুমি যদি ওই পর্যন্তও করো তাও 1 মার্ক পাবা, কারণ একক কনভার্সনের জন্য কিন্তু নাম্বার আছে। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে শুরুতে আয়তন ছিল 1.6 × 10³ এটাকে ধরলাম V1, আর এখান থেকে চেঞ্জ হয়ে গেছে কত? 3.2 × 10³ সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে V2। এখন এগুলাকে কনভার্সন করে কিভাবে? মনে রাখবা 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 10⁻⁻6 মিটার কিউব। সো যখনই তুমি সেন্টিমিটার কিউব পাবা, সেটাকে 10⁻⁻6 দিয়ে গুণ করে তুমি মিটার কিউবে কনভার্ট করতে পারবা। সো তোমার নিয়মটা হচ্ছে V1 এর ভ্যালু 1.6 × 10³ সেন্টিমিটার কিউব ধরা আছে। তোমার এটা কাজ হচ্ছে 1.6 × 10³ তো থাকলোই, এটাকে কত দিয়ে গুণ দিবা? সেন্টিমিটার কিউবের বদলে তুমি লিখবা হচ্ছে 10⁻⁻6 মিটার কিউব। ওকে, যদি গুণ টুন দাও কত চলে আসবে?
1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। দেখো আমি কিন্তু উদ্দীপক পরে একটু পড়িও না, আগেই কনভার্সন করে রাখতেছি, আগে 1 মার্ক শিওর করি। এরপরে ভি2টা কত ছিল? 3.2 ইন্টু 10 কিউব সেন্টিমিটার কিউব। তাহলে এটাকে কি করব, সেন্টিমিটার কিউব যেখানে আছে সেটাকে মিটার কিউবে নিয়ে যাব, সেন্টিমিটার কিউব যেখানে আছে সেটাকে মিটার কিউবে নিয়ে যাব, 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। ওকে, সো তুমি যদি পুরাটা ক্যালকুলেশন করো ভাইয়া, পুরাটা ক্যালকুলেশন করলে এখানে তুমি পাবো হচ্ছে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। তাহলে দেখো আমি কিন্তু এই যে ভি1ও পেয়ে গেলাম সুন্দর মিটার কিউবে, সুন্দর মিটার কিউবে পেয়ে গেছি, ভি2টাও আমি কিন্তু পেয়ে গেছি সুন্দর মিটার কিউবে পেয়ে গেছি। ওকে, তাহলে ভি1 ভি2 বের করে ফেলছি। এখন একটু মানসিক শান্তি পেলাম বের করার পরে। এরপরে দেখো কি বলছে, একজন শিক্ষার্থী উক্ত গ্যাসের অন্তস্থ শক্তির পরিবর্তন পরিমাপ করে দেখলে এত, 1.6 ইন্টু 10 কিউব জুল। ভালো হয়েছে, মাপছে, সে মাইপা দেখছে। তোমাকে জিজ্ঞেস করছে উদ্দীপকে শিক্ষার্থীর প্রাপ্ত অন্তস্থ শক্তির পরিবর্তন সঠিক ছিল কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে আমাদের শিক্ষার্থী, মাননীয় শিক্ষার্থী ডেল্টা ইউ বা অন্তস্থ শক্তির পরিবর্তন মাপছে, সে ডেল্টা ইউ মাপছে, তার মাপা ডেল্টা ইউটা সঠিক কিনা। অর্থাৎ সে যে মাপছে এত, এটা তোমার বিশ্বাস করার দরকার নেই, তুমি নিজে মাইপা শিওর করবা যে ও ঠিকঠাক মাপছে কিনা। কাজে তোমাকে এখন নিজে মাপতে হবে, আমাদের স্টুডেন্ট বা মাননীয় শিক্ষার্থী কি মাপছে ওর দিকে তাকানোরও দরকার নাই। তাইলে তোমার এখন টার্গেট কি? তোমার এখন টার্গেট হচ্ছে ডেল্টা ইউ মাপা। এখন ভাইয়ারা তোমরাই আমারে বলো ডেল্টা ইউ কিভাবে পরিমাপ করবা। তোমাকে এখানে কোশ্চেনে চাপ দেওয়া আছে একটা, তোমাকে এখানে তাপ দেওয়া আছে, চাপ আর তাপ দেওয়া আছে। তাই দেখো চাপটা কত দেওয়া আছে ভাইয়া, চাপটা দেওয়া আছে হচ্ছে তোমাদের 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। ঠিক আছে, শুরুর আয়তন জানো, আদি আয়তন হচ্ছে ভি1, সেটা ছিল 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। আর ভি2 তুমি জানো, এটা হচ্ছে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। ভাইয়ারা যখনই এই ভ্যালুগুলা দেখবা তোমার মনের ভিতরে একটা জিনিসই কাজ করবে, সেটা হচ্ছে আরে এই তিনটা ভ্যালু দেওয়া আছে, তাহলে তো আমার প্রথম কাজ হচ্ছে কৃত কাজ বের করা, ডাব্লিউ বের করা। এই তিনটা ভ্যালু দেখা মাত্রই কাজ বের করবা। কাজের ফর্মুলা কি? পি ইন্টু ভি2 মাইনাস ভি1। ঠিক আছে, পি ইন্টু আয়তনের পরিবর্তন। পি কত এখানে? পি হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আয়তনের পরিবর্তন কত? 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মাইনাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে কত আসে বলো? 1.6, 8 ইন্টু 10 কিউব, 10 স্কোয়ার, তাহলে এটা আসবে হচ্ছে 800। দেখো তো 800 আসে কিনা, ডাব্লিউটা 800 আসে, 800 আসে, ডাব্লিউ 800 আসে, বলো বলো 800 আসে? হ্যাঁ, ডাব্লিউ 800 আসছে, সুন্দর, অনেকে মেইন আনসার বলেছো, সাব্বাস, এটাই তো চাই। ডাব্লিউটা কিন্তু ভাই 800 চলে আসে ক্যালকুলেশন করলে। এখন আমার কাজ হচ্ছে ডেল্টা ইউ বের করা। দেখো তোমার কিন্তু কোশ্চেনে কি পরিমাণ তাপ গৃহীত হচ্ছে সেটা বলা আছে, কিউ বলা আছে। কিউটা কত? 2400, কিউ হচ্ছে 2400। আর তুমি কষ্ট করে বের করছো ডাব্লিউ হচ্ছে 800। ডাব্লিউ কত? 800। ভাইয়া বলো তো, তুমি যদি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র জানো, তোমাকে কি কেউ ডেল্টা ইউ বাইর করা থেকে ঠেকাইতে পারবে? বলো, ঠেকাইতে পারবে? আল্লাহর নামে শুরু করো। দেখো কিউ এর মান বসায় দাও। কিউ এর মান কত ভাইয়া? কিউ এর মানটা হচ্ছে 2400। ডেল্টা ইউ কত ভাইয়া? এটাই তো বের করবা। ডাব্লিউ কত ভাইয়া? 800। ভাইয়া তুমি যদি সবকিছু হিসাব নিকাশ করো, তুমি ডেল্টা ইউ এর মান পাচ্ছ 1600। তাহলে দেখো তুমি হিসাব করে পাইছিলা 1600, আর আমাদের মাননীয় শিক্ষার্থী সেও কিন্তু হিসাব করে পাইছিল কত? 1600। কাজে ওরা যে আমি শুরুতে অপমান অপদস্থ করছিলাম হালকা, যে ওর কথা বিশ্বাস করার দরকার নাই, আসলে কিন্তু বিশ্বাস করলেও পারতা। দেখো তুমি হিসাব নিকাশ করে ডেল্টা ইউ এর মান কত পাইছো? 1600। আর ও কিন্তু 1600ই পাইছিল। কিভাবে ভাইয়া? এই যে 1.6 ইন্টু 10 কিউব, এই 10 কিউব মান হচ্ছে 1000, তুমি যদি এটাকে গুণটুন করো তুমি 1600ই পাবা। হ্যাঁ, এটা আসলে 1600। ওকে, এটা আসলে 1600, তুমি ক্যালকুলেটরে দিলে 1600ই পাবা। ওকে, কাজে ওরা অপদস্থ করার আসলে দরকার ছিল না, সে আসলে ঠিকই ছিল। হ্যাঁ হ্যাঁ, আসফিয়া খুব সুন্দর বলছে যে ভাই অন্ধবিশ্বাস ভালো না, সুন্দর। আচ্ছা, আমরা আমাদের একদম লাস্টে চলে আসছি ক্লাসে। এখানে দেখো একটা সিকিউ দেখতে পাচ্ছি। সিকিউটা হয়তো এই যে ছবিটার কারণে, ছবিটা ছোট হয়ে গেছে, এটার কারণে তোমাদের হয়তো একটু দেখতে কষ্ট হচ্ছে। আমি স্লাইড দিয়ে দিব, এটার একদম সবকিছুই তোমরা ইনশাল্লাহ পারবা। তাও আমি একটু এই অঙ্কটা একটু হালকা দেখাই দিব। এখানে দেখো যে 3টা ধাপ আছে, ধাপগুলা কিরকম আমি একটু সুন্দর করে আঁকা দেখাচ্ছি। এখানে আঁকাটা ভালো ওঠে নাই, আমি একটু এঁকে দেখাচ্ছি তোমাদেরকে, খেয়াল করো। এখানে দেখো এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের পি। এই পি আর এগুলো হচ্ছে বিন্দু। হ্যাঁ, বিন্দু। পি থেকে আমরা যাচ্ছি হচ্ছে কিউতে,
আবার কিউ থেকে যাচ্ছি হচ্ছে আর এ। ওকে, এগুলো আর কিছু নেই, এগুলো হচ্ছে বিন্দু। হ্যাঁ, বিন্দু। তাহলে এইখানে কিন্তু দেখো মজার ব্যাপার, তিনটা বিন্দু আছে। একটা হচ্ছে পি, আরেকটা কিউ, আর একটা হচ্ছে আর। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। ঠিক আছে, তো আমরা একটু আগে যে অঙ্কগুলা করছিলাম সেখানে আমরা দেখো আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসই করে আসছি। তোমাকে বলা হয়েছে, আমরা গতে একটু পরে আসতেছি, আগে ঘটা দেখি। উদ্দীপক অনুসারে পি কিউ আর পি চক্রের প্রতিটি ধাপে কাজের তুলনা করো। ভাইয়া চক্র কি? চক্র মানে তুমি যেই বিন্দু থেকে স্টার্ট করবা আবার ওই বিন্দুতে যদি ফিরে আসো সেটা হচ্ছে চক্র। আমরা চক্র নিয়ে ডিটেলসে পরের লেকচারে কথা বলবো। দেখো চক্র কিরকম, দেখো পি থেকে আমাদের গ্যাসটা গেছে কিউতে, কিউ থেকে গেছে আর, আর থেকে গেছে পিতে। তাহলে এই যে গোল গোল ঘুরতেছে না, ঘুরতেছে এইভাবে আমাদের চক্রটা কিন্তু ঘুরতেছে, গ্যাসটা কিন্তু এইভাবে ঘুরতেছে। সেটাই হচ্ছে চক্র, এত টেনশন নেওয়ার দরকার নাই। এই চক্রে তিনটা ধাপ আছে। কি কি? একটা ধাপ হচ্ছে এই যে পি থেকে কিউতে গেছে, এটা একটা ধাপ। পি থেকে কিউতে গেছে, এটা একটা ধাপ। আরেকটা ধাপ কি? আরেকটা ধাপ হচ্ছে এই যে দেখো কিউ থেকে আর এ গেছে, এটা একটা ধাপ। আরেকটা ধাপ কি দেখো, আরেকটা ধাপ হচ্ছে আমাদের আর থেকে পিতে গেছে, এটা একটা ধাপ। তাহলে দেখো তুমি যদি একটু চিন্তা করো, জাস্ট তোমাকে এখানে কনফিউজ করার জন্য এখানে একটা চক্রের কথা বলছে। আমরা কিন্তু এই তিনটা ধাপের জন্যই কাজ বের করে আসছি। খেয়াল করে দেখো আমাদের এই যে নিচের ধাপটা খেয়াল করো, নিচের ধাপটা কোনটা ভাই? খেয়াল করো পি থেকে কিউ, এই ধাপটার জন্য, এরকম একটা ধাপের জন্য আমরা কৃত কাজ বের করছি না বলো? এইরকম একটা ধাপ, এই যে বাম থেকে ডান দিকে গেছে। দেখো এই পি বিন্দুর জন্য তোমাকে স্থানাঙ্ক দেওয়া আছে 4 আর 8। ওকে, তাই দেখো আমি যদি এখানে সুন্দর করে আঁকি, তোমরা তো অনেকে দেখতে পাচ্ছ না। পি এর জন্য আয়তন দেওয়া আছে 4, কিউ এর জন্য এখানে আয়তন দেওয়া আছে 8। এখানে দেখো বেশ কিছু চাপও দেওয়া আছে। ঠিক আছে, এগুলো প্যারা নাই, কোনো প্যারা নাই, একদম প্যারা নাই, প্রেসার নিও না, এমনিই পারবা। হ্যাঁ, টানা অনেকক্ষণ ক্লাস করছো তো একটু হয়তো টায়ার্ড, এমনিই পারবা। দেখো এটা হচ্ছে 40, এগুলো দেওয়া আছে, আমরা কিন্তু এগুলা দিয়ে অঙ্ক করছি। তাহলে বলো তোমাকে যদি শুধুমাত্র এই পি থেকে কিউ ধাপের জন্য কাজ বের করতে বলে, আমরা শিখছি না এটা? কি শিখছিলাম? ওই যে আমরা একটা এরিয়া বানাইছিলাম, তারপরে এরিয়া থেকে এই যে এইখানে আমাদের ক্ষেত্রফল বের করছিলাম, ঠিক না? মনে আছে? সো এইভাবে কিন্তু আমরা কাজ বের করা শিখছিলাম, মনে আছে? এই যে দেখো হুবহু এই ধাপের জন্য এরকম একটা স্ট্রেট লাইনের জন্য আমরা এই যে এই অঙ্কে কিন্তু কৃত কাজ বের করাটা শিখছিলাম। সো এই অঙ্কটাই কিন্তু ওই সৃজনশীলের ভিতর দিছে, আর কিছু না। এরপরে দেখো আমরা একটা ট্রাপিজিয়াম ক্ষেত্রের জন্য কাজ বের করা শিখছিলাম। ট্রাপিজিয়াম ক্ষেত্রটা যদি উল্টা দিকে যায়, মানে হচ্ছে আমাদের আয়তন যদি কমে, তার জন্য আমরা কাজ বের করা দেখছিলাম। আবার যদি আমাদের আয়তনের কোনো পরিবর্তন না হয়, এরকম লম্বা লম্বি লাইন হয়, তার জন্য কাজ বের করা দেখছিলাম। দেখো তোমাদের কিন্তু এই সৃজনশীল প্রশ্নটা এটাই করতে দিছে। দেখো এটার জন্য আমরা কৃত কাজ বের করা শিখছি। আবার দেখো এই যে লম্বা লম্বি যে লাইনটা কিউ থেকে আর এর দিকে যাচ্ছে, বলতো এখানে কি আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে? এখানে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে? দেখো একদম লম্বা লম্বি চলে যাচ্ছে, আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু এরকম লম্বা লম্বি লাইন যখন হয় তখন আমরা বলি যে এখানে আসলে কোনো আয়তনের পরিবর্তনই হয় না, নো চেঞ্জ অফ ভি। কেন হয় না ভাই? যে দেখেই বুঝতে পারতেছো, কিউ বিন্দুতে আয়তন 8, আর বিন্দুতে আয়তনটা 8, সো নো চেঞ্জ অফ ভি। ঠিক আছে, নো চেঞ্জ, ভি এর কোনো চেঞ্জ নাই। সো এখানে আমরা তো কিছু না করে বলতে পারতেছি ডাব্লিউ আসবে 0। ওকে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের এই যে বিখ্যাত যে ধাপটা, সেটা হচ্ছে এই যে আর থেকে আমরা কই নামতেছি, আবার দেখো পিতে নামতেছি। তাহলে আর থেকে পিতে নামার সময় দেখো কি হচ্ছে, এই যে আমাদের এরকম কিছু একটা হচ্ছে। সো এইরকম ধাপের জন্য আমরা কৃত কাজ কিন্তু বের করা শিখছি। কিভাবে শিখছিলাম মনে আছে? ওই যে আমরা এইখানে একটা এই এরিয়া তৈরি করছিলাম, মনে আছে? এই যে এরিয়া তৈরি করছিলাম, এরপরে এই যে এরিয়াটার ক্ষেত্রফল বের করছিলাম, মনে নাই? আশা করি মনে আছে, অবশ্যই মনে আছে, পারবা তোমরা এটা। সো দেখো আমরা কিন্তু এটা বের করা শিখছিলাম। সো দেখো সৃজনশীল আসলে কিভাবে দিচ্ছে, তোমাকে আমি নরমালি যা শিখে আসছি সেইটারই এখন একটু পেঁচায় পূজায় কি সব চক্র টক্র নাম দিয়ে দিছে। আসলে কিন্তু এই আলাদা আলাদা তিনটা ধাপের জন্য তোমাকে কিন্তু কৃত কাজ বের করা তোমরা এমনিই পারো। ঠিক আছে, সো এটাই ছিল আমাদের এই ঘ নাম্বারের ঘটনা। ঠিক আছে, সো তোমাদের কাজ হচ্ছে এই ঘ নাম্বারটা একটু HW করে ফেলা। এখন আমি যেটা তোমাদের করব, গ নাম্বারটা আমি একটু বুঝাই দিব তোমাদেরকে। ওকে, গ নাম্বারটা এখানে একটা উপরে দেখা একটা কথা বলা আছে, এখানে হচ্ছে চাপ এবং তাপমাত্রা পরিবর্তন হ্যানতেন দেখানো হয়েছে। কিউ থেকে আর এ তাপগতীয় ব্যবস্থায় 80 জুল তাপ শক্তি সরবরাহ করা হয়েছে। কিউ থেকে আর এ যাওয়ার ক্ষেত্রে 80 জুল তাপ শক্তি সরবরাহ করা হয়েছে। কি বলছে? এই স্লাইডে অনেক কিছু লিখছি, তো আমি একটু নতুন স্লাইড নিয়ে জাস্ট দেখাই দিই গ নাম্বারটা কি বলছে। দেখো তোমরা টেনশন নিও না, টেনশন নিও না। সো গ নাম্বারে বলছে কিউ থেকে আর এ যাওয়ার জন্য আমরা কিছু তাপ শোষণ করছি বা তাপ গ্রহণ করছি।
কিউ থেকে আর এ যাওয়ার জন্য আমাদের গ্যাসটা কিছু তাপ গ্রহণ করছে। কতটুকু তাপ গ্রহণ করছে? প্রশ্নে বলা ছিল এখানে 80 জুল তাপ শক্তি গ্রহণ করছে বা সরবরাহ করা হয়েছে, মানে গ্রহণ করছে। তাহলে তাপ গ্রহণ এখানে কত হয়েছে? সেটা হচ্ছে 80 জুল। আচ্ছা, আমাদেরকে গতে প্রশ্ন করছে কিউ থেকে আর এ যেতে গ্যাসের অন্তস্থ শক্তির পরিবর্তন কত? অন্তস্থ শক্তির পরিবর্তন কত? অন্তস্থ শক্তির পরিবর্তন কত মানে ডেল্টা ইউটা কত, এটাই হচ্ছে জিজ্ঞেস করছে। তাইলে দেখো তোমার প্রশ্নে কি চাইছে, প্রশ্নে কিন্তু তোমার চক্র ফক্র এত কিছু লাগেও না, তোমার প্রশ্নে বলছে কিউ থেকে আরে যাইতে। তাহলে কিউ থেকে আরে সে কিভাবে গেছিল গ্যাসটা? দেখো গ্যাসটা কিউ থেকে আরে গেছে, এই যে কিউ থেকে উপরের দিকে আরে গেছে, এই যে দেখো এই ছবিটা দেখো, কিউ থেকে উপরের দিকে উঠে গেছে, আরে চলে গেছে। সো আমি আর এত চক্র ফক্র আঁকানোর দরকার নেই। আমি যেটা দেখবো সেটা হচ্ছে এই ছিল পি, এই ছিল আমার ভি। তাহলে আমার গ্রাফটা এরকম ছিল। আমার ফোকাস কোথায়? এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। ভাই আমার কিন্তু এই পি কিউ হাবিজাবি দরকার নেই, আমার দরকার জাস্ট কিউ থেকে আর। কিউ থেকে আরে যাওয়ার জন্য কি হয়েছে, কারণ আমাকে অন্তস্থ শক্তিটা বের করতে হবে কিউ থেকে আরে যাওয়ার ক্ষেত্রে। তাহলে কিউ থেকে আরে গেছি আমি কিভাবে? এই হচ্ছে কিউ, এই হচ্ছে আর, আমি এইভাবে চলে গেছি। তাহলে আমাকে বলো তো, কিউ থেকে আরে যাচ্ছি, কিউ থেকে আরে যাচ্ছি, এই ছবিটা দেখে তোমার মনে কি আসে প্রথমে? এই ছবিটা যখনই তুমি ফার্স্ট টাইম দেখতেছো, এরকম একটা লম্বা লম্বি রেখা যখনই তুমি দেখতেছো, তুমি বুঝতেছো যে এইখানে আমাদের আয়তনটা কিন্তু ফিক্সড। কিউ থেকে আরে যাচ্ছে আয়তনটাকে ফিক্সড রেখে, নির্দিষ্ট আয়তনে। দেখো আয়তনটা কিন্তু ফিক্সড, আমরা দেখা যাচ্ছে এরকম একটা লম্বা লম্বি লাইন যদি হয়, আমার এই আয়তনটা কিন্তু ভাই ফিক্সড থাকে, নির্দিষ্ট থাকে, কনস্ট্যান্ট থাকে। নির্দিষ্ট থাকে না? নির্দিষ্ট থাকে। যদি আয়তনটা নির্দিষ্ট থাকে, আয়তনের কোনো চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। দেখো আয়তনটা একদম সোজা, কিউ বিন্দুতেও আয়তন যা, আর বিন্দুতেও কিন্তু আয়তনটা সেম আয়তন, সেম আয়তন। তাহলে আয়তন যদি চেঞ্জ না হয়, এইখানে আমাদের আয়তন যদি চেঞ্জ না হয়, নো চেঞ্জ অফ ভি যদি ভাইয়া হয়, তাহলে বলো তো এখানে কৃতকাজ কত? কৃতকাজ হবে শূন্য। আয়তনের যদি চেঞ্জ না হয়, ডেল্টা ভি হয়ে যায় শূন্য, কৃতকাজও শূন্য। যখন কৃতকাজ শূন্য, তখন তোমার সামনে অঙ্ক শেষ। দেখো কিচ্ছু লাগলো না, অঙ্ক শেষ। অঙ্ক কেমনে শেষ? তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলে? কিউ সমান সমান ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ। দেখো কোশ্চেনে বলেই দিছে কিউ থেকে আরে যাওয়ার ক্ষেত্রে কি পরিমাণ তাপ গ্রহণ হয়েছে? 80 জুল। তাহলে তাপ গ্রহণ হয়েছে হচ্ছে 80 জুল। তাপ গ্রহণ হয়েছে কিউ সমান সমান 80 জুল। গ্রহণ যেহেতু হয়েছে প্লাস 80, তাপ গ্রহণ হয়েছে প্লাস 80 জুল, প্লাস 80 জুল। তাহলে এইখানে ভাইয়া আমি মান বসায় দিব। কৃতকাজ আমার কত? কিউ থেকে আরে যাওয়ার জন্য শূন্য, আমাকে কিউ থেকে আরে যাওয়ার জন্যই সবকিছু বের করতে বলছে। তাপ গৃহীত হয়েছে কত? 80 জুল। তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তন কত হবে? উত্তর হবে ভাইয়া, মুখে মুখে উত্তর হবে ভাইয়া 80 জুল। 80 জুল অন্তস্থ শক্তির পরিবর্তনটা হবে ভাইয়া 80 জুল। তো আমাদের আজকের লেকচারটা এখানেই শেষ। এবং তোমাদের এই লেকচারের আন্ডারে আমি তো কনসেপ্ট অনেক পড়াই দিছি, তোমাদের যত জ্ঞান আর অনুধাবন আছে সবকিছু আমার স্লাইডে আমি দিয়ে দিছি। সো জ্ঞান আর অনুধাবনার বাইরে থেকে পড়া লাগবে না, ঠিক আছে? তুমি এই স্লাইডটা দেখবা, তাইলেই হবে। আর তোমাদের দেখবা যে প্র্যাকটিস শিটটা দেওয়া হবে, তুমি আজকে রাত্রে সলভ করতে গিয়ে ইনশাল্লাহ দেখবা কোন অঙ্কে আটকাচ্ছ না। তো তোমাদের যদি ফার্দার কোনো কোশ্চেন থাকে আমাকে এখানে বলতে পারো, সবসময় নির্ভয়ে ভাইয়াকে কোশ্চেন করবা। তবে আমি যখন কথা বলবো তখন চেষ্টা করবো আমার কথাগুলোকে ফোকাস দেওয়ার জন্য, কারণ দিন শেষে দেখবা কি, তুমি যদি ক্লাসে পৌনে 2 ঘন্টা থাকো, দেখবা যে তোমার যত কনফিউশন ছিল ইনশাল্লাহ কাভার আপ হয়ে যাবে। সেটা নিয়ে টেনশন করিও না ভাইয়ারা, ঠিক আছে? ঠিক আছে, এগুলা নিয়ে টেনশন করিও না ভাইয়া। প্র্যাকটিস শিট কোথায় পাবা? প্র্যাকটিস শিট তোমরা তোমাদের যে পোর্টালটা আছে না, পোর্টালে ইনশাল্লাহ পেয়ে যাবা। আর আমরা চেষ্টা করবো আমাদের প্রত্যেকটা ক্লাসে এইভাবে একদম সুন্দরভাবে শেষ করার জন্য। ফুল সিলেবাসে পরীক্ষা হবে, তাই কি হয়েছে? তোমাদের জন্য কিন্তু এখানে একটা সুযোগ আছে, সেটা কি জানো? যারা এই সিলেবাসটা A to Z শেষ করতে পারবো, অনেক ভালো করে শেষ করতে হবে, ডাজেন্ট ম্যাটার, তুমি যা শেষ করবা,
শেষ করবা কি মোটামুটি টপিকগুলো একটু দেখে দেখে শেষ করবা। যারাই শেষ করতে পারবা তারা বোর্ডেও ভালো করবে, অ্যাডমিশনে ভালো করবা। কারণ ফুল সিলেবাস হওয়ার কারণে স্যারদের কাছে কোশ্চেন করার জায়গাটা অনেক বেশি থাকে। স্যারদের কাছে যখন কোশ্চেন করার জায়গাটা বেশি থাকে, স্যাররা একাধিক টপিক থেকে কোশ্চেন করতে পারে, ঠিক আছে। সো এক টপিক থেকে বেশি প্রশ্ন করতে গেলে দেখা যাইতো কি স্যাররা কোশ্চেন কঠিন করে ফেলতো। মনে করো তাপগতিবিদ্যা থেকে শর্ট সিলেবাসে 2টা কোশ্চেন করতে হইতো, ফার্স্টের কোশ্চেনটা সোজা দিত, সেকেন্ড কোশ্চেনটা কঠিন হয়ে যেত। বাট এখন কি হবে, ফুল সিলেবাসে তাপগতিবিদ্যা থেকে একটা কোশ্চেনই করতে পারবে। সো একটা কোশ্চেন করতে গেলে ওটা সহজই দিবে, তুলনামূলকভাবে সহজই দিবে। স্যাররা যখন একই টপিক থেকে স্যারদের বেশি কোশ্চেন করতে হয়, স্যারদের মাইন্ডসেট হচ্ছে প্রথম কোশ্চেনটা সোজা দিব, পরেরটা কঠিন দিব। বাট তোমাদের ক্ষেত্রে এই ব্যাপারটা না, তোমাদের ক্ষেত্রে হচ্ছে কি সিলেবাসটা বড়, সিলেবাসটা কভার করতে হবে ঠিক মতো, তাইলে পরে দেখবা পরীক্ষায় তুমি আরামসে পারবা। বাট তুমি যদি সিলেবাসটা কভার না করো বিপদে পড়ে যাবা, ঠিক আছে। ভাইয়ের কথা শুনো তাহলেই হবে, প্যারানোর কোনো দরকার নাই। আমার জন্য একটু দোয়া রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ।